লিফটের ভেতরে নিজের ফিয়ন্সিকে একটা মেয়ের সাথে এত ক্লোজ ভাবে দেখে আমার পুরো দুনিয়া যেন ঘুরতে লাগলো। নিজের চোখকে কি করে অবিশ্বাস করা যায়? আমি ঠিক কি করব বা বলবো বুঝে উঠতে পারছিলাম না। নিজের অজান্তেই আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে মাসফি আর ওর সাথে থাকা মেয়েটা একে অপরকে ছেড়ে দিয়ে অবাক চোখে আমার দিকে তাকালো। আমি নিকাব পরে থাকায় মাসফি প্রথমে চিনতে না পারলেও আমার চোখ দেখে চিনে যায় যে এটা আমি। আমি আর কোনো কিছু না বলেই লিফটের দরজা খুলে বাইরে বেরিয়ে আসি। আমি এখন কোথায় যাব ভাবতে ভাবতেই হঠাৎ পেছন থেকে মাসফি আমার হাত ধরে ফেলে। আমি নিজের হাত ওর থেকে ঝাড়া মেরে সরিয়ে নিয়ে বলি, খবরদার, ওই নোংরা হাত দিয়ে আপনি আমাকে স্পর্শ করবেন না। মাসফি অবাক হয়ে বলে, তুমি এসব কি বলছো মেহেক? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কান্নারত অবস্থাতেই বললাম, কিচ্ছু বুঝতে পারছেন না তাই না? নিজেকে ধোয়া তুলসী পাতা মনে করেন আপনি? মেহেক প্লিজ চুপ করো। তুমি কি বলছো তা হয়তো নিজেও জানো না। হ্যাঁ সত্যি, আমি কিছুই জানি না। আপনি কেন আমার জীবন নিয়ে খেললেন সত্যি আমি জানি না। আমি তোমার জীবন নিয়ে খেলেছি? এটা তুমি কিভাবে বলতে পারো? হ্যাঁ, আপনি আমার জীবন নিয়ে খেলেছেন। আমার জীবনটাকে শেষ করে দিয়েছেন আপনি। আরে বাবা, তুমি কেন এমন করছো সেটা তো বলো আমাকে। সব কিছু বলবো, তবে এখানে নয়, দুই পরিবারের সামনে। পরিবার? এখানে পরিবার আসলো কোথা থেকে? কেন? পারিবারিকভাবেই তো আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে, তাই এই এঙ্গেজমেন্টটা ভাঙার জন্য তো দুই পরিবারকেই লাগবে, তাই না? মেহেক! আর কিছু বলার আগেই আমার গাল লাল করে 5 আঙ্গুলের ছাপ বসিয়ে দিল মাসফি। আমি হতবাক চাহনি নিয়ে মাসফির দিকে তাকালাম। মাসফি চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। আমার দিকে তাকিয়ে মাসফি কোনো কিছু না বলেই টানতে টানতে গাড়িতে এনে বসিয়ে দিল। চারপাশের মানুষজনের অবাক চাহনি দেখে আমি অস্বস্তিতে পড়ে গেলাম। মাসফি কোনো দিকে না তাকিয়ে ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলো। ভয়ে আমার হাত পা কাঁপছে। এত স্পিডে গাড়ি চালালেও নিজেও মরবে আর আমাকেও মারবে। এদিকে থাপ্পড় খাওয়ার পর ভয়ে আর কিছু বলতেও পারছি না আমি। প্রায় 20 মিনিট পর গাড়ি এসে থামলো আমাদের বন্ধু মহলের আড্ডা দেওয়ার জায়গায়। ওখানে সবাই দাঁড়িয়ে আছে। মাসফি ইশারায় সবাইকে গাড়িতে এসে বসতে বলল। ওরাও চুপচাপ এসে বসে পড়ল। চারদিকে পিন পতন নীরবতা। এ যেন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। নীরবতা কাটিয়ে মিহি বলে উঠল, মাসফি, আমরা কোথায় যাচ্ছি? এত জরুরি তলব কেন? মাসফি এখনো চুপচাপ ড্রাইভ করছে। সবাই একের পর এক প্রশ্ন করলেও মাসফি কোনো উত্তর না দিয়ে গাড়ি চালিয়ে একটা জায়গায় এসে থামলো। তারপর আবারও আমাকে টেনে নামিয়ে সোজা একটা বিল্ডিং এর সামনে এসে দাঁড়ালো। আমি সাইনবোর্ডের দিকে তাকিয়ে হা হয়ে গেলাম, কারণ সাইনবোর্ডের উপরে বড় বড় অক্ষরে লেখা কাজী অফিস। আমার পাশাপাশি বাকি সবাইও অবাক হয়ে মাসফির দিকে তাকিয়ে আছে। সেদিকে ওর কোনো হেলদোল নেই। ও সোজা কাজী সাহেবের সামনে গিয়ে বলল, আমরা দুজন আজ এখনই বিয়ে করতে চাই। আমি এতটাই শকের মধ্যে আছি যে কথা বলারও সাহস হারিয়ে ফেলেছি। কি থেকে কি হয়ে গেল এসব? আমার ভাবনার মাঝেই মাসফি একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, সিগনেচার করো। একদম না, আমি সিগনেচার করব না। সিগনেচার করো বলছি। না, আমি মরে গেলেও সিগনেচার করব না। মাসফি আমার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, হয় তুমি সিগনেচার করবে, আর না হলে তোমার সব সার্টিফিকেট আমি নষ্ট করে ফেলবো। তোমার স্বপ্ন একজন সিআইডি অফিসার হওয়া আর হবে না। এখন চয়েস ইজ ইয়োর্স। মাসফির কথা শুনে আমার শরীর চমকে উঠল। এই ছেলেটা খারাপ আমি জানতাম, কিন্তু এত খারাপ সেটা জানতাম না। আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য সব কিছু করতে পারি, কিন্তু এমন কিছু নিয়ে যে মাসফি আমাকে ব্ল্যাকমেল করবে এটা আমার কল্পনার বাইরে ছিল। কি হলো, সিগনেচার করবে না? বলেই বাঁকা হাসি দিয়ে অন্যদিকে তাকালো মাসফি। আমিও রাগে দুঃখে কাঁদতে কাঁদতে সিগনেচার করে দিলাম। এই তো গুড গার্ল, মিস ওপস সরি মিসেস চৌধুরী। আমি শুধু ওর দিকে রাগী চোখে তাকালাম। এছাড়া আর কি বা করার আছে আমার? ইচ্ছে করছে এই ভাল্লুকটাকে তুলে আছাড় মারতে, কিন্তু আমার মতো শুটকি মাছ কি আর ভাল্লুককে তুলে আছাড় মারতে পারবে? এই ভেবেই আমার কান্না আরো দ্বিগুণ বেড়ে গেল। মাসফি আবারও আমাকে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। তারপর বাকি সবাই বলল, তোদেরকে এখানে সাক্ষী হওয়ার জন্য ডেকেছিলাম। আমাদের বিয়ে তো হয়ে গেল, এখন তোরা যা। যাবো মানে? তুই এসব কি করলি? সব মাথার উপর দিয়ে গেল আমাদের। সানভীর কথায় বাকি সবাই তাল মিলিয়ে তুলি বলল, তোদের তো আর 2 মাস পরেই বিয়ে হয়ে যেত, তাহলে এইভাবে বিয়ে করার কি দরকার ছিল?
আমার ইচ্ছা হয়েছে তাই এইভাবে বিয়ে করেছি। এখন তোরা যা তো, বাকি কথা পরে বলবো। আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে আমাকে গাড়িতে বসিয়ে আবার ড্রাইভ করতে লাগলো। আমার হাত রীতিমতো ব্যথা করছে। সাত সকালে আমার হাত টানতে টানতে শাকচুন্নিদের মতো লম্বা করে ফেলেছে শালা ভাল্লুক। আমাকে মনে মনে বকা দেওয়া শেষ। মাসফির কথা শুনে আমি বিরক্ত হলাম প্রচুর, কারণ এই ছেলের অত্যাচারে আমি মনে মনে কোনো কথা বলেও শান্তি পাই না। কিভাবে যেন আমার মনের কথাও বুঝে যায়। নামো। নামবো কেন? তো কি এখানে বসে থাকতে চাও সারাদিন? মাসফির কথায় আমি চারদিকে তাকিয়ে দেখলাম এটা মাসফিদের একটা ফার্ম হাউস। এখানে এর আগেও কয়েকবার বন্ধুরা সবাই মিলে আসা হয়েছে পার্টি করার জন্য। আমি গাড়ি থেকে নেমে ধীরে ধীরে ভেতরে যেতে লাগলাম। তখনই মাসফি আমাকে, আরে কি করছো মাসফি, আমাকে নিচে নামাও, নামাও বলছি। একদম চুপ করে থাকো, একটাও কথা বলবে না তুমি, বুঝেছো? কথা বলবো না মানে? তুমি আমাকে কোলে তুলে নিলে কেন? আমার কি পা নাই? আমি তো হেঁটেই যাচ্ছিলাম। আমার বউকে আমি যখন ইচ্ছা তখন কোলে নিব, তাতে তোমার কি? হ্যাঁ, আমার কথা শেষ করার আগেই মাসফি আমাকে কোল থেকে নামিয়ে দিল। আমি রুমের ভেতরে ডেকোরেশন দেখে অবাক হয়ে মাসফির দিকে তাকালাম। মাসফি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, হোয়াট? এসব কি? এই রুম এমন ফুল আর ক্যান্ডেল লাইট দিয়ে সাজানো কেন? কেন তুমি জানো না আমরা বিয়ে যখন করেছি তখন তো বাসরও করতে হবে, তাই না? এনাফ ইজ এনাফ মাসফি। সকাল থেকে তোমার অনেক বাড়াবাড়ি সহ্য করেছি, কিন্তু আর না, বুঝেছো? কি এমন বাড়াবাড়ি করলাম বলো তো? এখনো তো কিছুই শুরু করলাম। এই বলেই বাঁকা হেসে মাসফি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি পেছালাম না, কারণ পেছানোর মতো কোনো জায়গা নেই, তাই শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। মাসফি আমার কাছে এসে আচমকাই ঘাড়ে একটা বাইট দিল। আমি ব্যথায় চিৎকার করতে গেলেই ও আমার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। আমি এক মুহূর্তের জন্য যেন ফ্রিজ হয়ে গেলাম। কিছুক্ষণ পর ও আমাকে ছেড়ে দিলে আমার কি হলো জানি না, মাথা ঘুরিয়ে নিচে পড়ে গেলাম। এরপর আমার আর কিছুই মনে নেই। ধীরে ধীরে চোখ খুলে আমি চারদিকে তাকালাম। চোখ খুলেই আমি নিজেকে বিছানার উপরে আবিষ্কার করলাম। পাশেই মাসফি বেশ গম্ভীর হয়ে বসে আছে, আর আমার সামনাসামনি বসে আছে মিসেস হৃদি রহমান। হৃদি আপু আমাদের পারিবারিক ডাক্তার। আমাদের পরিবারের মেয়েদের যে কোনো কিছু হলেই হৃদি আপু চলে আসেন। মাসফিও খুব ভালো করেই হৃদি আপুকে চেনেন, কারণ আমি নিজেই বেশ কয়েকবার হৃদি আপুর চেম্বারে মাসফিকে নিয়ে গিয়েছিলাম। তাই হয়তো আজও মাসফি হৃদি আপুকে ডেকেছে। মাসফি, তোমরা যেভাবে হুট করে বিয়ে করবে সেটা কিন্তু আমরা কেউই ভাবিনি। তোমাদের তো পারিবারিকভাবে সব ঠিক করা ছিল, তাহলে হঠাৎ এই সিদ্ধান্ত কেন? আসলে আপু আমার কি হয়েছিল জানি না, কিন্তু মেহেককে আমার আজকে বিয়ে করতে ইচ্ছে হয়েছে, তাই করেছি। তবে আমি ওকে আনুষ্ঠানিকভাবেই তুলে আনবো। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন আমি যেটা বলি সেটা শোনো। জি আপু বলুন। মেহেকের জন্য আমি কিছু মেডিসিন লিখে দিয়েছি, আপাতত সেগুলো নিয়ে এসে খাবো। আর ওর কিছু টেস্ট করতে হবে, সেগুলো যত দ্রুত সম্ভব করতে হবে। আমি মাসফির দিকে তাকিয়ে দেখলাম ও বেশ চিন্তিত হৃদি আপুর কথা শুনে। কেন আপু, মেহেকের কি এমন হয়েছে? দেখো, এখন আমি শিওর হয়ে কিছু বলতে পারবো না। আগে টেস্ট করো, তারপর রিপোর্ট দেখে আমি তোমাকে বলতে পারবো যে মেহেরের এক্সাক্ট কি হয়েছে। তবে হ্যাঁ, আমি এতটুকু বলতে পারি যে আপাতত তুমি আর মেহেক ফিজিক্যাল ইনভলভ হবে না, এতে করে মেহেরের মারাত্মক ক্ষতি হতে পারে। এখন আমি আসছি, আগামীকাল বিকালে 5টার সময় রিপোর্ট নিয়ে আমার চেম্বারে এসো। এটা বলেই হৃদি আপু চলে গেলেন, আর মাসফি মেডিসিনগুলো আনতে গেল। আমি নিজেও চিন্তাতে পড়লাম। হ্যাঁ, আমি এখনই মাসফির সাথে ফিজিক্যাল অ্যাটাচড হতে চাই না, কিন্তু আমার কি এমন হয়েছে যে আমরা ফিজিক্যাল অ্যাটাচড হলে আমার মারাত্মক ক্ষতি হতে পারে? আমার এসব ভাবনার মাঝে মাসফির হাতে কিছু খাবার আর মেডিসিন নিয়ে আসলো। খাবার আর মেডিসিনগুলো টি টেবিলের উপর রেখে আমাকে তুলে বসিয়ে বলল, তোমার একা খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই, আমি একাই খেতে পারবো। এত বেশি কথা বলো কেন তুমি? হ্যাঁ, বললাম না আমি খাইয়ে দিব। কিন্তু আর একটাও কথা না, এখন হা করো। আমাকে চুপ করে বসে থাকতে দেখেও ধমক দিয়ে বলল, কি হলো, হা করো বলছি। আমি চুপচাপ খেয়ে নিলাম খাবারগুলো। এরপর আমাকে মেডিসিন খাইয়ে দিয়ে মাসফি কিচেনে প্লেট রাখতে গেল। তখনই আমার ফোনে কল আসলো। ফোন হাতে নিয়ে দেখে আম্মু কল দিয়েছে। কোথায় যাব এখন আমরা? তোমাদের বাসায়, নাও চলো। আমি আস্তে করে উঠে মাসফির পেছন পেছন ফার্ম হাউস থেকে বেরিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালাম। মাসফি গাড়ির গেট খুলে দিলে গাড়িতে বসার পরও গাড়ি ঘুরিয়ে আমাদের বাসার দিকে যেতে লাগলো। মাসফিদের ফার্ম হাউস থেকে আমাদের বাসায় যেতে প্রায় 1 ঘন্টা লাগে।
আজকে আমার সাথে যা যা হলো সবটুকু আমার মাথার উপর দিয়ে গেল। কোথায় থেকে কি হলো কিচ্ছু বুঝতেছি না। মাসফির সাথে আমার প্রথম পরিচয়ের কথা ভাবতে ভাবতেই হঠাৎ গাড়ির হর্নের আওয়াজে আমি বাইরে তাকিয়ে দেখলাম বাসায় এসে পড়েছি আমরা দুজন বাসার ভেতরে গিয়ে দেখলাম আমাদের দুই পরিবারের সবাই হলরুমে বসে আছে। সবাই আমাদের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে আছে। মাসফির আম্মু মিসেস রায়হানা চৌধুরী মাসফির দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে মাসফি? এত তাড়াতাড়ি আমাদের সবাইকে ডাকার মানে কি? সব বলবো মা, তার আগে বলো এখানে সবাই উপস্থিত আছে তো? হ্যাঁ, এখানে সবাই উপস্থিত আছে। এবার বল কি বলার জন্য আমাদের সবাইকে এখানে ডেকেছিস? আমি আর মেহেক আজকে বিয়ে করেছি কাজী অফিসে গিয়ে। মাসফির কথায় সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। সবার রিয়াকশনগুলো এমন যেন কোনো অদ্ভুত কথা শুনেছে। একজনের চোখ সুপারির মতো বড় হয়ে গিয়েছে। এটা দেখে আমি মনে মনে হাসলাম একটু পর সবাই অবাকের রেশ কাটিয়ে আমাকে আর মাসফিকে একের পর এক প্রশ্ন করতে লাগলো। আমি কোনো কিছু না বলে চুপ করে আছি। মাসফি সবাইকে বসতে বলে আমাকে নিয়ে সোফায় বসলো। তারপর শান্ত সুরে বলল, দেখো, আমি জানি তোমরা সবাই অবাক হয়েছ, আর এটাই স্বাভাবিক, কিন্তু মেহেক তো আমার ফিয়ন্সে, আর তাই আজ আমি ওকে বিয়ে করেছি। বিয়ে করার কারণটা কেউ জানতে চাইবে না প্লিজ, কারণ এটা আমি বা মেহেক কেউ বলতে পারবো না। এইটুকু বলেই মাসফি আমার দিকে তাকালো। আমি শুধু দাঁতে দাঁত চেপে মাসফির প্রত্যেকটা কথা শুনছি। আসলে সব কিছুর জন্যই নির্দিষ্ট কিছু সময় এবং কারণ থাকতে হয়। আমি চাইলেই মাসফির আজ সকালের কথাটা সবাইকে জানাতে পারি, কিন্তু এটা সঠিক সময় নয়। তাই এখন আমার চুপ করে থাকা শ্রেয়। একটু পর মাসফির ছোট বোন মিহু বলে উঠল, কিন্তু ভাইয়া, তোদের হঠাৎ এই বিয়ের কারণটা তো আমাদের জানা প্রয়োজন, তাই না? মিহুর সাথে তাল মিলিয়ে আমার গুণধর ভাই তানভীরও বলল, হ্যাঁ তো, মিহু ঠিকই বলেছে। তখনই আমার বাবা গম্ভীর সুরে আমাদের দিকে তাকিয়ে বললেন, বিয়ে যখন করেই ফেলেছো, এখন আর কি করার? তবে আমি এখনো বুঝে উঠতে পারিনি, যেখানে আমরা সবাই রাজি তোমাদের বিয়েতে, তখন এই সিদ্ধান্ত কেন নিয়েছো? মাসফি সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে আমার হাত শক্ত করে ধরে বলল, বললাম তো এই কথাটা কেউ আমাদের জিজ্ঞেস করবে না প্লিজ আঙ্কেল। এতক্ষণ ধরে নীরব দর্শকদের ভূমিকা পালন করা মিস্টার আরহাম চৌধুরী অর্থাৎ মাসফির বাবা মুখ খুললেন। আচ্ছা, মানলাম এটা আমাদের তোমরা বলবে না, কিন্তু এখন তোমরা কি চাও সেটা বলো। বাবা, আমি চাই আগামী 1 মাসের মধ্যেই মেহেককে আনুষ্ঠানিকভাবে আমার বউ হিসেবে গ্রহণ করতে। আমার আম্মু এবার আমার দিকে তাকিয়ে বলল, বিয়ে তো ইতিমধ্যে করেই ফেলেছো তোমরা, এখন আনুষ্ঠানিকভাবে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দেওয়াই আমাদের জন্য ভালো হবে। কিন্তু কিন্তু কি মালিহা? মাসফির মায়ের কথায় আম্মু আবারও বলল, আমাদের বড় মেয়ে আর তার একমাত্র মেয়ে ইমিরা ইরজা এখনো সিঙ্গাপুরে। ওদেরকে আসতে বলো এখন। হ্যাঁ, কিন্তু এখন ওরা কিভাবে আসবে? লকডাউন তো, আর এখন বড় করে অনুষ্ঠানই বা কি করে করব? আম্মুর কথায় এবার সবাই চিন্তায় পড়ে গেল, কারণ সত্যিই তো এমন ধুমধাম করে বিয়ে দেওয়া রিস্কি। সবাই ভাবছে কি করা যায়। তখনই মিস্টার মাসফি চৌধুরীর ঘটে নতুন বুদ্ধির উদয় হলো। আরে তোমরা এত চিন্তা করছো কেন? আগামী 5 তারিখের পর তো লকডাউন উঠে যাবে, আর সেটা যদি নাও হয় তবুও এই বিয়েটা হবেই, সেটা যেভাবেই হোক। আচ্ছা, তোর এত তাড়া কেন বলতো? বাবা, তুমি এভাবে বলছো কেন? আমি আর মেহেক এখন আইনত স্বামী স্ত্রী, আর আমি চাই ওকে আনুষ্ঠানিকভাবে আমাদের বাসায় নিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, আমরা কথা বলে দেখছি কি করা যায়। আজকের মতো এসব কথা এখানেই শেষ হোক, পরবর্তী একদিন এসব নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, সেটাই ভালো হবে। এখন সবাই খেতে চলো, ডিনারটা করে নাও। কিন্তু তানজিম, আমাদের তো এখন যেতে হবে। মাসফির বাবা কথায় আব্বু বলল, তোরা খেয়ে তারপর যাবি, কিন্তু আমি আর কিছু শুনতে চাই না। আরহাম, এখন সবাই ডাইনিংয়ে চলো। এরপর সবাই ডাইনিংয়ে চলে গেল, আর আমি রুমে চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় মাসফিকে বসে থাকতে দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি বিছানার উপর টাওয়ালটা ছুঁড়ে মেরে ওর দিকে তাকিয়ে বললাম, কি সমস্যা? তুমি এখন এখানে কেন? যাও, খেতে যাও। হ্যাঁ যাব,
তার আগে শোনো, আগামীকাল সকাল 9টার মধ্যে রেডি হয়ে থাকবে। আমি ব্রুকুচকে বললাম, কেন? কেন আবার? টেস্ট করাতে নিয়ে যাব তাই। আমি ছোট্ট করে ওকে বলে রুম থেকে বেরিয়ে ডাইনিংয়ে চলে আসলাম। কিছুক্ষণ পর মাসফি ও ফ্রেশ হয়ে এসে আমার পাশের চেয়ারে বসে পড়ল। সবাই টুকটাক কথা বলতে বলতে খাবার খাওয়া শেষ করে কিছুক্ষণ বসে থেকে মাসফিরা চলে গেল। আজ মাসফিদের বাসা থেকে মাসফির বাবা, মা, ছোট বোন আর চাচাতো ভাই সিয়াম এসেছিল। সিয়াম আজ একটা কথাও বলেনি কারো সাথে। এতটা সময় একদম চুপ করেছিল, কিন্তু চলে যাওয়ার আগে আমার দিকে কেমন একটা চাহনি নিয়ে তাকিয়েছিল। তারপর কোনো কিছু না বলেই হন হন করে বাসা থেকে বের হয়ে গেল। আমিও একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর আম্মু আমার কাছে এসে বসলো। কিছু বলবা আম্মু? তোদের এই হঠাৎ বিয়ের কারণটা কি? এখন এই কথাটা জিজ্ঞেস করো না প্লিজ। মাসফি তো বলেই দিয়েছে যে এটা আমরা এখন কাউকে বলতে পারবো না। কি হয়েছে মেহের? তুই তো কখনো আমাদের কাছে কিছু গোপন করিস না, তাহলে আজ কি হলো? আমি আম্মুর গলা জড়িয়ে ধরে বললাম, আমি তোমার কাছে কোনো কিছুই গোপন করতে পারি না আম্মু, এটা তো তুমি খুব ভালো করেই জানো। কিন্তু প্লিজ আজকের মতো মাফ করে দাও, কারণ আমি চাইলেও তোমাকে কিচ্ছু বলতে পারবো না। এখন তুমি যাও তো, অনেক ক্লান্ত লাগছে, ঘুমাবো আমি। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে বলল, আমি জানি আমার সন্তানেরা খারাপ কিছু করতেই পারে না, আর আমার মেহের তো কখনোই এমন করবে না। তবুও যা করবি ভেবেচিন্তে করবি, ঠিক আছে? এখন তুই ঘুমিয়ে পড়, আমি লাইট অফ করে দিয়ে যাচ্ছি। এইটুকু বলেই আম্মু লাইট অফ করে দরজা বন্ধ করে চলে গেল। আর আমি ঘুমাতে চেয়েও, কারণ আমার চোখের সামনে মাসফির সাথে প্রথম দেখা হওয়ার সেই ঘটনাগুলো ভাসছে। সেদিন আমি 2019 সালের শেষের দিকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার হয়ে আসি সিঙ্গাপুর থেকে। তখন আমি অনার্স দ্বিতীয় বর্ষ শেষ করে তৃতীয় বর্ষে পড়ার জন্য তৈরি হচ্ছি। আমার সিঙ্গাপুর থেকে এইখানে আসার পেছনের গল্পটা না হয় অন্য কোনো একদিন বলবো। আমি স্বভাবতই বেশ চঞ্চল স্বভাবের মেয়ে। ভার্সিটিতে আসার প্রথম দিন তেমন কারোর সাথেই পরিচয় হয়নি, তবে ধীরে ধীরে আমার মিহি, সানভি, তুলি, সিয়াম, তাহা, রাজ, মাসফির সাথে বন্ধুত্ব হয়। ওদের বন্ধু মহলের একজন অন্যতম সদস্য হয়ে উঠি আমি। দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। আমার সবচেয়ে বেশি মিল ছিল মিহি আর সিয়ামের সাথে। আমার সিয়ামকে বেশ ভালো লাগতো, তবে সেটা বন্ধু হিসাবে। সিয়ামকে তুলি যে পছন্দ করে এটা আমি শুরুর থেকে জানতাম, কিন্তু সিয়াম ছিল একদম অন্যরকম। মেয়েদের সাথে তেমন কথা বলতো না। আমি নিজেই প্রথম ওর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেই। আর মাসফি ছিল সিয়ামের পুরো বিপরীত। মেয়েদের সাথে ওরে ফ্লার্ট করা নিয়ে আমরা সবাই ওকে অনেক কথা শোনাতাম, কিন্তু আমাদের কথাগুলো মনে হয় ওর কর্ণগোচর হতো না। যাই হোক, সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে 2020 সালের নভেম্বরে। সেদিন আমরা সব বন্ধুরা মিলে ফার্ম হাউসে যাই পার্টি করার জন্য। আর দুর্ভাগ্যজনক হলেও মাসফি আর সিয়াম আমাকে একই দিনে প্রপোজ করে। ব্যাপারটাতে আমি পুরো থমকে গিয়েছিলাম। সিয়াম আমাকে আড়ালে গিয়ে প্রপোজ করেছিল বিধায় ওর কথা কেউ জানতো না, কিন্তু মাসফি আমাকে সবার সামনে প্রপোজ করে। আমাকে সেদিন সবাই মাসফিকে হ্যাঁ বলতে বলে। আফটার অল মাসফি ভার্সিটির ক্রাশ বলে কথা, তবে সিয়াম ছিল ভার্সিটির টপার। মাসফি পড়ালেখার প্রতি বেশ উদাসীন। আমি সেদিন সিয়াম আর মাসফিকে কিছু না বলেই বাসায় চলে আসি। এরপর আমি দুজনের থেকেই ভাবার জন্য সময় চাই, আর তারপর 2021 সালের ফেব্রুয়ারিতে আমি মাসফিকে হ্যাঁ বলি। সব দিক থেকে সিয়াম এগিয়ে থাকলেও আমার মাসফিকেই ভালো লেগে যায়। তারপর থেকেই সিয়ামের সাথে আমার বন্ধুত্বে ফাটল ধরতে থাকে। এত সব কিছুর পর গত জুলাইয়ে আমার মাসফির সাথে এঙ্গেজমেন্ট হয়। আর তারপর সেদিন আমি মাসফিদের অফিসের লিফটে যা দেখি তা তো সবারই জানা। আমি চাইলেও আর মাসফির থেকে দূরে যেতে পারবো না, কারণ দিন শেষে আমি মাসফিকেই ভালোবাসি। ফোনের রিংটোনে আমি বাস্তবে ফিরে আসি। আপু কল দিয়েছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই? আলহামদুলিল্লাহ। কি ব্যাপার মেহের, এই হঠাৎ করে বিয়ে করা মানে কি? আপু প্লিজ এখন আমাকে এইসব বলার জন্য ফোর্স করো না। তুমি তো জানো আমি কোনো কিছুই অযথাই করি না। আচ্ছা ঠিক আছে। আমার ইজরা মামুনিটা কেমন আছে? ও তো ভালোই আছে, এখন ঘুমাচ্ছে, আর আমি অফিসের কিছু কাজ করছি। আচ্ছা আপু, তুমি আর ইজরা বাংলাদেশে কবে আসবে? আসতে তো আমিও চাই মেহের, কিন্তু আপু প্লিজ কেঁদো না, তোমার চোখের এক ফোঁটা পানিও যে আমাকে কাঁদায়। পাগলি মেয়ে, তুই খাচ্ছিস কেন?
যা হয়েছে তার তো আর ফিরে আসবে না। তুমি তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসো প্লিজ। আচ্ছা, আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ফেরার জন্য কি করা যায়। আপু আমি এখন ঘুমাবো, পরে কথা বলবো, ওকে? তুই ঘুমিয়ে পড়, আমিও কাজ শেষ করে একটু পরে ঘুমাবো। গুড নাইট। গুড নাইট আমার সোনা বনুটা। আপুর সাথে কথা বলা শেষ করে আমি ঘুমিয়ে পড়ি। সকালে ফোনের রিংটোনে ঘুম ভাঙে আমার। মাসফি ফোন দিয়েছে। আমার মুখে আবারও বিরক্তির আভা ফুটে উঠল। হ্যালো। গুড মর্নিং জান। সকালবেলা তুমি আমাকে এই জন্য ফোন দিয়েছো? আচ্ছা শোনো, এখন 9টা বাজে, তুমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আর হ্যাঁ, ব্রেকফাস্ট করে নাও, আমি 10টার মধ্যে আসছি। ওকে। বাই বাই। আল্লাহ হাফেজ। এইটুকু বলেই আমি ফোন রেখে ওয়াশরুমে চলে গেলাম। একটু পর একটা অফ হোয়াইট রঙের লং ড্রেস পরে বেরিয়ে আসলাম আমি। তারপর মাথায় হিজাব বেঁধে চোখে হালকা কাজল দিয়ে নিচে চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট টেবিলে আম্মু আমাকে জিজ্ঞেস করলো, কোথায় যাবি তুই? মাসফির সাথে একটু বের হব আম্মু। এত সকালে কেন? এমনিতে একটু কাজ আছে। আমি এখন কাউকে ডক্টরের কথা বলবো না। এমনিতেই কালকের ঘটনা নিয়ে সবাই একটু রেগে আছে, তার উপর আবার এই কথা বলে চিন্তা বাড়াতে চাই না। তার থেকে ভালো আমি আর মাসফি গিয়ে ব্যাপারটা সলভ করে আসি। খাওয়ার শেষে আমি উঠে উপরে যেতেই মাসফির আগমন। আমার দিকে তাকিয়ে বলল, চলো। আমিও কোনো কথা বলে চুপচাপ ওর সাথে বের হয়ে আসলাম। গাড়িতে বসে আমি বা মাসফি কেউ কোনো কথা বলিনি। হসপিটালে আসার পর টেস্ট করার জন্য স্যাম্পল দিয়ে মাসফি আমাকে নিয়ে একটা ক্যাফেতে গেল। আমি কোনো কথাই বলিনি এখনো। মাসফি হঠাৎই আমার হাতের উপরে হাত রেখে কিছুক্ষণ চুপ করে রইল। দেখো মেহেক, আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, আর সেটা স্বাভাবিক, কিন্তু আমার কথাটা একবার শোনো। গতকালকে। এইটুকু বলার পর আর কিছু বলতে পারলো না ও, কারণ ওর ফোনে কল এসেছে। এটা কার নাম্বার? চিনি না তো। মাসফি কলটা রিসিভ করতেই ওপাশে কিছু তো আমি শুনতে পেলাম না, কিন্তু মাসফির চেহারার রং পাল্টে গেল। পুরো মুখে ছেয়ে গেল রাগের আভা। আচমকায় ওর এমন রাগের কারণ আমি চিহ্নিত করতে পারলাম না। ও কোনো কিছু না বলেই আমাকে ক্যাফেতে রেখে কোথায় জানি চলে গেল, আর আমি নীরব দর্শকের মতো ওর কাণ্ডগুলো দেখতে লাগলাম। প্রায় 30 মিনিট পর ও ফিরে এলো, আর তারপর আমাকে নিয়ে আবার হসপিটালে চলে আসলো। হসপিটালে এসে টেস্টের রিপোর্ট নিয়ে আমরা রিদি আপুর কাছে চলে আসলাম। অনেকক্ষণ যাবৎ রিপোর্টগুলো পর্যবেক্ষণ করার পর রিদি আপু যা বলল তাতে করে আমার আর মাসফির চোখগুলো যেন কোটর থেকে বেরিয়ে আসবে এমন অবস্থা। মেহেকের পিরিয়ড জনিত কিছু প্রবলেম আছে, যার জন্য তলপেটে চাপ পড়লে ওর সমস্যা হতে পারে। এমতো অবস্থায় কোনোভাবেই মেহেকের সাথে ফিজিক্যালি ইনভলভ হতে পারবে না তুমি মাসফি। যদি হও তাহলে মেহেকের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ডক্টর রিদের কথায় আমি চুপ করে রইলাম, কারণ এখন আমি বলার মতো কিছু পাচ্ছি না। কিন্তু মাসফির চেহারায় আমি গাম্ভীর্যতা দেখতে পেলাম, পাশাপাশি ওর মনে যে আমাকে নিয়ে ভয় কাজ করছে তাও টের পেলাম। আমার ভাবনার মাঝেই মাসফি হৃদে আপুর দিকে প্রশ্ন ছুড়ে দিল, আপু, এক্ষেত্রে মেহেকের ভালো হতে কতদিন লাগতে পারে? আর ওর কোনো বড় ক্ষতি হবে না তো? না, কোনো ক্ষতি হবে না যদি মেহেক আর তুমি আমার কথা মেনে চলো। আর রেগুলার মেডিসিন নিলে 3-4 মাসের মধ্যে মেহেক পুরোপুরি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। 3-4 মাস? এর আগে ভালো হওয়া কি কোনোভাবেই সম্ভব নয়? না, কারণ এই দীর্ঘদিনের একটা প্রসেস, তাড়াহুড়ো করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে, আর এটার জন্য অপারেশন করাও সম্ভব নয়। তাই আমি যা বলি শোনো, মেয়েকে রেগুলার মেডিসিনগুলো খেতে হবে, আর পুরোপুরি সুস্থ না হওয়া অবধি ফিজিক্যালি ইনভলভ হতে পারবে না তোমরা। ওকে আপু, মেহেকের যেন কিছু না হয়, তার সম্পূর্ণ দায়িত্ব আমার। মাসফির কথা শুনে আমি মুচকি হাসলাম, কিন্তু সেটা মাসফির আড়ালে। মাসফি যে এত কেয়ারিং তা আজকে জানলাম। তারপর আপুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে মেডিসিন কেনার জন্য আমরা প্রথম ফ্লোরে চলে আসলাম। মেডিসিন কিনে নিয়ে মাসফি আমার হাতে দিয়ে বলল, নিয়মিত নিজের যত্ন নিবে, আর আমি তো আছি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে। এখন চলো তোমাকে বাসায় দিয়ে আসি। এটা বলেই মাসফি আমার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। আমিও ওর কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিয়ে গাড়িতে উঠে বসলাম। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে। মাসফি আমাকে নামিয়ে দিয়ে হালকা হেসে বাই বলল। আমিও কোনো কিছু না বলে শুধু একটু হাসার চেষ্টা করে বাসার ভেতরে চলে আসলাম। আমার হাতের মেডিসিন আর রিপোর্টটা ব্যাগে ঢুকিয়ে আমি রুমে চলে আসলাম। অনেক ক্লান্ত লাগছে আজ, তাই আগে ফ্রেশ হয়ে নিলাম, তারপর চিৎপটাং হয়ে শুয়ে পড়লাম বিছানায়। সারাদিন ক্লান্ত থাকায় শোয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুম পড়ে আমার চোখে এসে ভর করলো। রাত প্রায় 9টার দিকে মাথায় কারো হাত বোলানিতে আমার ঘুম ভেঙে গেল।
পাশে তাকিয়ে দেখি আব্বু আমার মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিচ্ছে। আমি কিছু না বলে হেসে আব্বুকে জড়িয়ে ধরলাম। তুমি কখন এসেছো আব্বু? এই তো একটু আগেই মামুনি। তো আমাকে ডাকলেন না কেন? তুমি ঘুমাচ্ছিলে তাই আর জাগাইনি। ও আচ্ছা। এখন উঠে পড়ো তো মামুনি, ডিনার করতে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে ডাইনিংয়ে। আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এটা বলেই আব্বু চলে গেল, আর আমি ওয়াশরুমে গিয়ে মুখে একটু পানির ঝাপটা দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। তারপর সবাই মিলে একসাথে খেয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। রাত 10টার পর রুমে আসতেই দেখলাম ফোনের স্ক্রিনে আলো জ্বলছে। কাছে গিয়ে ফোন হাতে নিয়ে দেখি মাসফি কল করেছে। রিসিভ করে বললাম, হ্যাঁ বলো। কি করছো? ডিনার করে আসলাম, তুমি? আমি একটু কাজ করছি। খেয়েছো? না, একটু পর খাবো। আচ্ছা তুমি তাহলে কাজ করো, আমি এখন রাখি। আরে যে জন্য ফোন দিয়েছি সেটাই তো বলিনি এখনো। বলো কি বলবে? কালকে আমাদের ফার্ম হাউসে সবাই আসবে। লকডাউনের জন্য অনেকদিন হলো সবাই মিলে আড্ডা দেই না, তাই কাল সারাদিন আমরা ফার্ম হাউসে থাকবো। তুমি একাই আসবে নাকি আমি গিয়ে নিয়ে আসবো? না না, আমি একাই যেতে পারবো, তোমার আসতে হবে না। তাহলে কালকে 10টার মধ্যে ফার্ম হাউসে চলে এসো। আসলে আমি নিয়ে আসতাম তোমাকে, কিন্তু আমার সাথে সিয়াম আর সানভিও যাবে, আর কিছু কাজও আছে তাই আর কি। সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। ঠিক আছে। মেডিসিনগুলো খেয়েছো রাতেরটা? হ্যাঁ খেয়েছি। আচ্ছা কাল কথা হবে, এখন রাখি। ওকে, গুড নাইট। হ্যাভ এ সুইট ড্রিম উইথ মি। আচ্ছা গুড নাইট। কল কেটে দিয়ে আমি ল্যাপটপ নিয়ে বসলাম কিছুক্ষণ কাজ করার জন্য। কিছুক্ষণ পর আমি ল্যাপটপ অফ করে দিয়ে শুয়ে পড়লাম। তারপর ফেসবুকিং করে রাত প্রায় 1টার দিকে ঘুমালাম। অন্যদিকে মাসফি খেয়ে এসে ল্যাপটপ অন করতে একটা নোটিফিকেশন আসলো। কে যেন ইমেল করেছে ওকে। ইমেলটা ওপেন করতেই দেখতে পেল, ডিয়ার মাসফি, আশা করি ভালো আছো। এখন তো ভালো থাকারই কথা, নতুন বিয়ে করেছো, বউটাও সুন্দরী। তার উপর তোমাকে অন্য মেয়েদের সাথে দেখেও কাউকে কিছু বলে না, চুপচাপ তোমাকে বিয়ে করে নিল। অনেক লক্ষ্মী একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছো। মেহেকের জায়গায় আমি হলে তোমাকে আর ওই মেয়েটাকে ওখানেই শেষ করে দিতাম, কারণ আমার কাছে বিশ্বাসঘাতক আর অন্যায়কারীদের কোনো মাফ নেই, হোক সে আমার শত্রু অথবা আমার ভালোবাসা। যাই হোক, এখন মূল কথায় আসি। যত দ্রুত সম্ভব বিয়েটা করে নাও আনুষ্ঠানিকভাবে, কারণ দেরি হয়ে গেলে হয়তো নিজের বউকে আপন করে পাওয়ার আগেই হারিয়ে ফেলবে। তোমার পাপের প্রত্যেকটা হিসাব আমার কাছে আছে। তুমি যদি আন্ডারওয়ার্ল্ডের কিং সানফ্লাওয়ার হও, তাহলে আমিও যে আন্ডারওয়ার্ল্ডের কুইন ব্ল্যাক রোজ। তোমার জন্য আমি অনেক কিছু হারিয়েছি, এবার তোমার ধ্বংস নিশ্চিত, আর তোমার বিনাশ করব আমি। এখন থেকে ঠিক 4 মাসের মধ্যে তোমাকে সর্বহারা করে দিব আমি, আর এটা আমার নিজেকে করা প্রতিজ্ঞা। আমি নিজের জীবনের বিনিময়ে হলেও নিজেকে দেওয়া প্রতিজ্ঞা রক্ষা করব। তাই মিস্টার মাসফি চৌধুরী, আজ থেকে নিজের সব কিছু হারিয়ে নিঃস্ব হওয়ার কাউন্টডাউন শুরু করে দাও। ইতি তোমার জানেমান ব্ল্যাক রোজ। ইমেইলে লেখা এই কথাগুলো পড়েই মাসফির রাগে কপালের শিরাগুলো ফুলে উঠল। চোখ লাল করে হাতের কাছে থাকা সব কিছু ঠাস ঠাস করে নিচে ফেলে দিয়ে মুহূর্তের মধ্যেই ভেঙে ফেলল। মাসফির রুম সাউন্ড প্রুফ হওয়ায় কাজ ভাঙার কোনো শব্দ বাইরে গেল না। মাসফি ইমেলটা চেক করে দেখল ইমেল দাতার নামও ব্ল্যাক রোজ দেওয়া। মিস ব্ল্যাক রোজ, তুমি যেই হও না কেন আমার দুনিয়ায় এসে খুব বড় ভুল করে ফেলেছ। তোমার ধারণাও নেই যে আমি ঠিক কি কি করতে পারি। তুমি আমার ধ্বংস দেখতে গিয়ে নিজেই না ধ্বংস হয়ে যাও। হা হা হা। বলেই হা হা করে হেসে উঠল মাসফি। হঠাৎ করেই আমি আর ওর বিয়ের কথা মনে করে মাসফি আটকে উঠল, কারণ ওর দুর্বলতা এখন শুধু আমি। মেহেককে যে ও অনেক বেশি ভালোবেসে ফেলেছে, ওর জন্য আমার কিছু হয়ে গেলে মাসফি নিজেকে কখনোই মাফ করতে পারবে না। তাই এখন থেকে আমাকে চোখে চোখে রাখতে হবে ভাবছে। এক মুহূর্তের জন্য ওকে চোখের আড়াল করা যাবে না। আর তাছাড়া মাসফির আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত থাকা এবং সেখানকার কিং হওয়ার কথা ওর অ্যাসিস্ট্যান্ট আহিল আর আন্ডারওয়ার্ল্ডের লোকেরা ছাড়া কেউ জানে না। তাই এই কথা আর কাউকে জানানো যাবেও না। সবার আগে এই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। তাই মাসফি ভাবছে, কে এই ব্ল্যাক রোজ, যার এত সাহস যে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের সাথে লাগতে আসে? এখানে তো সবাই ছেলে, তাহলে এই মেয়েটা আসলো কোথা থেকে? আর ওর সাথেই বা মেয়েটার কিসের শত্রুতা? এসব ভাবতে ভাবতেই মাসফির সারা রাত আর ঘুম হলো না।
পুরো একটা নির্ঘুম রাত কাটিয়ে ভোরের দিকে দু চোখের পাতা এক করে ঘুমের রাজ্যে পাড়ি জমালো মাসফি। হঠাৎ তাহার কথায় কল্পনা থেকে বাহিরে বেরিয়ে আসলাম আমি। এতক্ষণ ধরে আমি সিয়ামের কথা ভাবছিলাম। প্রতিনিয়ত ওকে কষ্ট দেওয়ার যন্ত্রণা আমাকে ভালো থাকতে দিচ্ছে না। ও শুকনো মুখ, লাল লাল চোখ, নিজের যত্ন না নেওয়া আমি আর মানতে পারছি না। ভালো তো আমি সিয়ামকেও বাসি, কিন্তু সেটা বেস্ট ফ্রেন্ড হিসাবে। আমি এতক্ষণ ধরে ভাবছিলাম হয়তো সিয়াম আমাকে একা পেলে এই কথাগুলোই বলবে, কিন্তু না, ও আমার সমস্ত ভুল ধারণা ভেঙে দিয়ে খুব স্বাভাবিকভাবেই মুখে এক চিলটে হাসি নিয়ে বলল, কনগ্রাচুলেশনস। আমি শুধু অবাক হয়ে ওকে দেখছি আর ভাবছি, একটা ছেলে কতটা ভালো হলে নিজের ভালোবাসার মানুষকে অন্যের হতে দেখেও এমন হাসি মুখে থাকতে পারে। আর সেই ছেলেটা তো অন্য কেউ না, বরং ওরই আপন চাচাতো ভাই। সিয়াম আমাকে আর মাসফিকে করেই বাগানের অন্য একটা দিকে চলে গেল। আমিও সবার মাঝে থেকে উঠে একটা কল করার বাহানা নিয়ে সিয়ামের কাছে চলে এলাম। ও উদাসীন দৃষ্টিতে আকাশের পানে চেয়ে আছে। আমি পর গাছে গিয়ে দাঁড়ালাম। সিয়াম ও একবার আমার দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, বলো। আমাকে কি মাফ করা যায় না? মাপ? তোমাকে আমি কেন মাপ করব? তুমি তো কোনো ভুল করনি। তুমি ঠিকই বলেছো, আমি কোনো ভুল করিনি, বরং অন্যায় করেছি। না মেঘ, তুমি কিচ্ছু করনি, আর যেটা করেছো সেটা হয়তো ঠিকই করেছো। তুমি এত স্বাভাবিক কিভাবে আছো? অস্বাভাবিকই বা থাকবো কেন? সিয়াম, তুমি আমাকে ভালোবাসো, অথচ আজ আমি তোমারই ভাইয়ের বউ। তোমার কি একটু কষ্ট হচ্ছে না? খারাপ লাগছে না? হঠাৎ সিয়াম আমার কাছে এসে চোখের দিকে তাকিয়ে বলা শুরু করলো, ভালোবাসা কাকে বলে জানো? ভালোবাসা তাকেই বলে যেটা নিঃস্বার্থ হয়, যেখানে কোনো লাভ ক্ষতির হিসেব করা যায় না। ভালোবাসা সেটা নয় যেখানে কোনো না কোনো স্বার্থ জড়িয়ে থাকে। ভালোবাসার সংজ্ঞাটা আমার কাছে এমনই, যেখানে স্বার্থহীনভাবে কাউকে ভালোবেসে তার ভালো থাকাটা নিশ্চিত করা যায়। আমি তোমাকে ভালোবাসি, তার মানে এটা নয় যে তোমাকে আমার কাছে পেতে হবে। দুজন দুজনকে ভালোবেসে একসাথে থাকতে পারলেই সেই ভালোবাসা পূর্ণতা পাবে, আর ভালোবেসে বিচ্ছেদ হয়ে গেলে সেই ভালোবাসা পূর্ণতা পাবে না এমনটা কিন্তু নয়। ভালোবাসা প্রিয় মানুষটিকে আগলে রাখতে শেখায়। প্রিয় মানুষের মুখের হাসি, তার আনন্দ, ভালো থাকা এসব নিশ্চিত করতে শেখায়। আমি তোমাকে ভালোবাসি বলেই যে তোমাকে আমার পেতে হবে এমনটা না। বিধির বিধানে যদি তুমি আমার ভাগ্যেই না থাকো, তাহলে নিজেকে কষ্ট দিয়ে তিলে তিলে শেষ করেও কিচ্ছু হবে না। বরং যেটা হবে তা হলো আমরা কেউ ভালো থাকবো না। আমার শেষ হয়ে যাওয়ার পেছনের গল্পটা কেউ জানলে তোমার দিকে আঙ্গুল তুলবে। তুমিও প্রতিনিয়ত অপরাধ বোধে শেষ হয়ে যাবে। এটা তো ভালোবাসা নয়। ভালোবাসা তো আমাদেরকে ভালো থাকতে শেখায়। হয়তো তুমি আমার সাথে ভালো থাকবে না, সেই জন্যই মাসফিকে বেছে নিয়েছো। এতে তোমার কোনো দোষ নেই, কারণ জোর করে ভালোবাসা যায় না। সর্বোপরি নিজের ভালোবাসার মানুষটা ভালো থাকলেই আমার ভালোবাসা সার্থক হবে, আর তাই আমিও ভালো আছি। আমি বাকরুদ্ধ হয়ে অবিশ্বাস্য চোখে সিয়ামের দিকে তাকিয়ে আছি। তোমার ভালোবাসার ব্যাখ্যার কাছে আমার কথাগুলো নিতান্তই তুচ্ছ। সত্যি সিয়াম, তোমাকে যে নিজের করে পাবে সে আসলে অনেক বেশি ভাগ্যবতী। হয়তো সেই ভাগ্যবতী আমি নিজেই হতে পারতাম, কিন্তু আমার কাছেও যে ভালোবাসার একটা ব্যাখ্যা আছে, আর সেই ব্যাখ্যার কাছে হেরে গিয়েই আজ আমি মাসফির বউ, মাসফির স্ত্রী। তোমার ব্যাখ্যাটা শুনতে চাই আমি, বলবে কি আমায়? আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে বললাম, অবশ্যই জানতে পারবে, তবে সেটা এখন না, সঠিক সময় সবটা জানতে পারবে। আজ না হয় সেই সব কথা তোলা থাক মনের সিন্দুকে। সঠিক সময়ে সেই সিন্দুকের চাবি দিয়ে সিন্দুক খুলে আমার ভালোবাসার ব্যাখ্যা সবাইকে জানাবো। আমার কথায় সিয়াম হাসলো, তারপর বলল, তোমার কথার প্রেমে আগেও পড়েছি, আজ আবার নতুন করে নতুন ভাবে প্রেমে পড়লাম। আমি কিছু না বলে শুধু হাসলাম। এই ছেলেটাকে ভালো রাখতে হলে, আর আমি জানি সেটা একমাত্র তুলিই পারবে, আমাকে এদের দুজনকে যেইভাবেই হোক এক করতেই হবে। এরপর তুলি এসে আমাদের দুজনকে একসাথে দেখে আলতো হেসে কাছে এসে বলল, কিরে তোরা এখানে কি করছিস? চল ওইদিকে চল, সেই সকালে এসেছি আমরা, এখন কিছু খেয়ে নি, তারপর মেয়েরা মিলে রান্না করব আর ছেলেরা ডেকোরেশন করবে, আজ একটা পিকনিক হয়ে যাক। আমি উৎফুল্ল হয়ে, হ্যাঁ চল চল, খুব মজা হবে আজকে। এটা বলেই আমি তুলি আর সিয়ামের হাত ধরে সমান পর দিকে এগোতে লাগলাম। সবার কাছে গিয়ে আমি হঠাৎই খেয়াল করলাম
সিয়াম আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওর হাত ধরে আছি এটা বুঝতে পেরে চট করে হাত ছেড়ে দিলাম। সিয়াম মুচকি হেসে অন্যদিকে গিয়ে বসে পড়ল। আমিও আর কিছু না বলে তুলির সাথে বসে পড়লাম। মেঘ, তোমার মুখের হাসিটাই আমার মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট। ভালোবাসার মানুষটিকে নিজের করে না পেলেও প্রতিদিন একবার হলেও দেখতে তো পারবো। একদিক থেকে ভালোই হয়েছে তুমি মাসফির বউ হওয়াতে, কারণ তুমি আজ অন্য কারো হলে তো সবসময় আমার চোখের সামনে থাকতে না। তার থেকে তুমি আমার ভাইয়ের বউ হওয়াতে আমি অনেক খুশি হয়েছি। তুমি ভালো থাকলেই তো আমি ভালো থাকবো। তোমার বর হতে নাই বা পারলাম, বেস্ট ফ্রেন্ড তো হয়েছি। কোনো না কোনো দিক থেকে তো তোমার মনে জায়গা করতে পেরেছি, তোমার ভালোবাসা পেয়েছি, এতেই আমি সন্তুষ্ট। আমি সিয়ামের দিকে তাকানোর পর আমাদের দুজনের চোখাচোখি হয়ে গেল। আমি তাড়াতাড়ি করে ওর দিক থেকে চোখ ফিরিয়ে নিলাম, কারণ ওই ব্যথাতুর চোখের দিকে তাকানোর সাহস নেই আমার। একটু পর আমি রাজ, তাহা আর মাসফিকে কোথাও দেখতে না পেয়ে মিহিকে জিজ্ঞেস করলাম, রাজ আর মাসফি কোথায়? রাজ আর তাহা মার্কেটে গিয়েছে কেনাকাটার জন্য, ডেকোরেশন, রান্নার জিনিস এসব কিনতেই গিয়েছে। আর মাসফির কি যেন একটা জরুরি কাজ আছে বলে চলে গেল, আর বললো 1 ঘন্টার মধ্যেই চলে আসবে। আমি ও বলে বাকি সবার সাথে গল্প করতে লাগলাম। আপাতত এখানে আমি, তুলি, মিহি, সানভি আর সিয়াম আছে। বাকি 3 জন তো কাজে গিয়েছে। একটু পর আমি আর মিহি মিলে ইটের চুলা বানাতে লাগলাম। সানভি আর সিয়াম মিলে কাঠ, লতা পাতা, ইট এগুলো আনতে লাগলো। তুলি ডেকোরেশনের জায়গাটা পরিষ্কার করতে গেল। আসলে আমরা প্রতিবার রেস্টুরেন্ট থেকে খাবার এনে ফার্ম হাউসের ভেতরে গিয়ে মজা হই হুল্লোড় করতাম, কিন্তু এইবার আমার কথাতেই এমন আয়োজন। বাগানের দিকেই সব কিছুর জোগাড় করা হচ্ছে। আমি সকাল সকাল এসেই সবাইকে সবটা বুঝিয়ে দিয়েছি, আর সবাইও আমার কথা মতো হ্যাঁ বলল। প্রায় 20 মিনিট পর রাজ আর তাহার সব কিছু নিয়ে এলো। তারপর আর কি, মেয়েরা সবাই রান্নার কাজে লেগে পড়লাম, আর ছেলেরা ডেকোরেশন করতে লাগলো। আজ এখানেই আমরা সবাই থাকবো বলে সিদ্ধান্ত নিলাম। যেই ভাবা সেই কাজ। পরিবারের সবাইকে কথাটা জানিয়ে দিলাম যেন চিন্তা না করে, কারোর পরিবারই না করে, কারণ সবাই জানে আমাদের বন্ধু মহলের সম্পর্কটা এমনই, যেখানে চোখ বন্ধ করে একে অপরকে বিশ্বাস করা যায়, যেখানে থাকলে আমরা সবাই ভালো থাকবো। কেউ আমাদের দিকে তাকানোর সাহস পাবে না। আমাদের বন্ধু মহলের মেয়েদের জন্য ছেলেরা সবাই অনেক বেশি সচেতন। জানি না কার মনে কাকে নিয়ে কিরকম ফিলিংস আছে, কিন্তু তুলি আর সিয়ামের ব্যাপারটা তুলির ব্যবহার দেখেই আমি বুঝে গিয়েছিলাম। আর এখন সেটা নিশ্চিত হওয়ার জন্য আমাকে তুলির সাথে একান্তই কথা বলতে হবে, খুব দ্রুত। ভালোবাসা 4 অক্ষরের ছোট্ট একটা শব্দ, কিন্তু এই একটি মাত্র শব্দের মাঝে লুকিয়ে আছে হাজারো না বলা কথা, নাম না জানা অনুভূতি, কৈশোরকালের আবেগ, অদৃশ্য মায়ার বন্ধন আর রাতের অন্ধকারে গড়িয়ে পড়া অশ্রু। ভালোবাসা শুধুমাত্র তখনই পূর্ণতা পায় যখন 2 জন ভালোবাসার মানুষ একত্রিত হয়। এমনটা তো অনেকেই মনে করে, আবার অনেকে বিশ্বাস করে, কিন্তু আমার ভালোবাসার সংজ্ঞা অনুযায়ী দূর থেকেও ভালোবাসা যায়, হোক না সে অন্য কারোর। তার কাছে যেতে না পারলে কি আমার ভালোবাসা অপূর্ণ রয়ে যাবে? না, বরং তখন আমার ভালোবাসা সঠিকভাবে পূর্ণতা পাবে, কারণ ভালোবাসার মানুষটি ভালো থাকলেই কেবল সেই ভালোবাসা সার্থক হয়। আমি তাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না, তার মনে অন্য কারো বসবাস। এখন আমি চাইলেই তাকে জোর করে নিজের করে নিতে পারি, কিন্তু তাতে কি আদৌ আমরা কেউ ভালো থাকবো? সে তো আমাকে মানুষের সামনে মেনে নিলেও মন থেকে মেনে নিতে পারবে না, আর না পারবে ভালোবাসতে। তখন আমি হয়ে যাব তার কাছে অভিশপ্ত। শুধুমাত্র কাছে পেলেই ভালোবাসা পূর্ণতা পায় না। ভালোবাসার মানুষটির হাসি মুখ দেখার মধ্যে যে আনন্দ আছে, সেটা তাকে জোর করে কাছে পাওয়ার পর বিষণ্ণ মুখ দেখে অনুভব করা যায় না। তাই আমার কাছে ভালোবাসার মানুষটির মুখের হাসিই সেরা। তার মুখের এক চিলতে হাসি আমাকে হাসতে অনুপ্রেরণা দেয়। এতেই তো আমার ভালোবাসা পূর্ণতা পায়। এই পূর্ণতা একবার নয়, বরং বারবার আমাকে নতুন করে প্রিয় মানুষটিকে ভালোবাসতে শেখায়। অপূর্ণতার মাঝেও জোনাকি পোকার আলোর মতো পূর্ণতা উঁকি দেয় আমার মনের মাঝে। এতক্ষণ ধরে সবাই মুগ্ধ হয়ে শুনছিল তুলির ভালোবাসার সংজ্ঞা। একটা মানুষের চিন্তাধারা
বলে দিতে পারে সেই মানুষটি আসলে কেমন। তুলির কথাগুলো শুনে আজ সবাই আবারও প্রমাণ পেল মেয়েটা আসলেই ওদের বন্ধু মহলের একজন হওয়ার পূর্ণ অধিকার রাখে। এদিকে তুলি ওর ভালোবাসার সংজ্ঞা বলতে বলতেই সিয়ামের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইল। সিয়াম অবশ্য তুলির দিকে তাকাতেই ওদের মধ্যে বেশ কয়েকবার চোখাচোখি হয়েছে। তাতে সিয়াম বিব্রত বোধ করলেও তুলি শুধু এক ধ্যানেই দেখেছে সিয়ামকে। কথা বলা শেষ করেই তুলি মাথা নিচু করে ফেলল। হয়তো নিজের চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুগুলো কাউকে দেখাতে চায় না তাই। রাত এখন 10টা। সবাই সারা দিন ইচ্ছে মতো হই হুল্লোড় করে রাতের খাবার খেয়ে আড্ডা দিতে বসেছে। মাসফি অনেক আগেই চলে এসেছে। আর তারপর মেহেক একটা নতুন খেলার আবিষ্কার করলো। সবার কাছে ভালোবাসার সংজ্ঞা জানতে চাইল। চিরকুটে প্রথম নাম ছিল তুলির, তাই তুলি নিজের ভালোবাসার সংজ্ঞা সবার সামনে উপস্থাপন করলো। সবাই তুলির ভালোবাসার সংজ্ঞাকে সম্মান জানিয়ে আবার খেলায় ফিরে গেল। আমি চিরকুটের বক্সটা সামনে নিয়ে আরেকটা চিরকুট তুললাম। এবার চিরকুটে নাম এসেছে মিহির। মিহি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো, এক একজনের কাছে ভালোবাসার সংজ্ঞা এক এক রকম। আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা খুব সাধারণ, তবে এটাকে সাধারণের মাঝে অসাধারণও বলা যায়। অনেক সময় আমরা নিজের ভালোবাসার মানুষটিকে কাছে পেয়েও দূরে ঠেলে দিই, অবহেলা করি। কথায় আছে না, না চাইতেই পাওয়া জিনিসগুলোকে আমরা ঠিকভাবে গুরুত্ব দেই না। তেমনই ভালোবাসার ক্ষেত্রেও তাই। মেঘ না চাইতেই বৃষ্টির মতো যদি কেউ আমাদের সামনে চলে আসে তাকে আমরা পাত্তা দিই না, কিন্তু যখন সে আমাদের থেকে অনেক দূরে চলে যায় ঠিক তখনই আমরা আমাদের ভালোবাসার মানুষটির গুরুত্ব বুঝতে পারি, তার ভালোবাসার সুপ্ত অনুভূতিগুলো উপলব্ধি করতে পারি। কিন্তু তখন আমাদের আফসোস করা ছাড়া আর কিছু করার থাকে না, কারণ আমাদের বুঝতে যে অনেকটা দেরি হয়ে যায়। তাই ভালোবাসার মানুষটিকে কখনো অবহেলা না করে আপন করে নেওয়াই শ্রেয়। আমরা হয়তো ভাবি সে তো আমাকে ভালোবাসে, তাই আমি শত অবহেলা করলেও ছেড়ে যাবে না, এমনটা ভাবা ভুল। নিজেকে এত বেশি গুরুত্ব দিতে গিয়েই তো আমরা ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলি। তাই আমার কাছে ভালোবাসার সংজ্ঞা প্রিয়জনকে অবহেলা না করে আঁকলে রাখতে শেখায় ভালোবাসার মূল চাবিকাঠি। মিহির কথা শুনে সানভি ওর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি উপহার দিল মিহিকে। এই হাসির মানেটা আর কেউ না বুঝলেও মিহি খুব ভালো করেই বুঝেছে, তাই সে নিজেও হেসে অন্যদিকে তাকালো। এইবার চিরকুট আমি তুলব। এটা বলেই রাজ বক্স থেকে একটা চিরকুট তুলে নেয়। তারপর চিরকুটের ভাঁজ খুলতেই রাজ ওর নামটা দেখতে পায়। নে, তোর নামই এসেছে, এবার বল তোর ভালোবাসার সংজ্ঞাটা কিরকম। তাহার কথায় রাজ হেসে চাঁদের আলোয় আলোকিত আকাশের দিকে তাকালো। বেশ অনেকক্ষণ কিছু একটা ভেবে তারপর বলল, ওই যে দূরের আকাশটা চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে না, আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা ঠিক সেরকম। আমি যাকে ভালোবাসি অথবা বাসব তাকে হতে হবে আকাশের ওই চাঁদ, কারণ আমার মতো লক্ষ্যহীন ছেলের জীবনটাকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য একটা চাঁদ খুবই প্রয়োজন। চাঁদ ছাড়াও আরও অনেকে আলো দিতে সক্ষম, কিন্তু কথায় আছে না, চাঁদের গায়েও কলঙ্ক থাকে। আমার সেই কলঙ্কিনীকেই চাই। তার একটা ব্যাখ্যা আছে অবশ্যই। সবার মতো আমারও কিছু অতীত আছে। আমি জানি অতীতের বিষাক্ত দিনগুলোর চেয়ে রাতগুলো বেশি ভয়ঙ্কর হয়। রাতের আধারে চিৎকার করে কাঁদলেও কেউ দেখতে আসে না কি জন্য আমরা কাঁদছি। এই জন্য একটা সঙ্গীর প্রয়োজন আমাদের, যে এই বিষাক্ত অতীতের সাথে পরিচিত। একমাত্র তারাই বাকিদের কষ্টগুলো অনুভব করতে পারবে, বুঝতে পারবে। আমার সলিড কাউকে লাগবে না, আমার এমন একজনকে লাগবে যে আমার আমিটাকে ভালোবেসে কাছে টেনে নেবে। আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা এমনই। রাজার কথা শুনে তাহার অজান্তেই তাহার চোখের কার্নিশ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল। ও কেন কাঁদছে শুধু ও নিজেই জানে। সবাই তাহাকে কাঁদতে দেখে বেশ অবাক হয়ে গেল। তাহা কোনো কিছু না বলেই ছুট্টে রুমের ভেতরে চলে গেল। বাকি সবাই ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাত সবার আড়ালে মুচকি হেসে ওখান থেকে উঠে গেল। বাকিদের আর ভালোবাসার সংজ্ঞা জানা হলো না। হয়তো আজ না জানলেও সঠিক সময়ে ওদের ভালোবাসার সংজ্ঞা জানা যাবে। ধীরে ধীরে সবাই উঠে নিজেদের রুমে চলে গেল। রাত 12টা বাজতে চলল। এখন সবার একটু ঘুমানো প্রয়োজন। তাহা ব্যাপারটা সবাইকে ভাবালেও আপাতত রাতের বেলা আর কিছু না বলে
পরে সবটা শোনা যাবে। তাই সবাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। সকাল 7টার সময় ঘুম ভাঙলে একে একে সবাইকে উঠিয়ে ফ্রেশ হয়ে হালকা একটু নাস্তা করে সবাই লং ড্রাইভে বের হলো। তাহা এখনো বেশ চুপচাপ। মাসফি তাহাকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই রাজ ওর হাত চেপে ধরে এখন কিছু বলতেও না করলো। তাই মাসফিও আর কিছু না বলে গাড়ি চালানোতে মনোযোগ দিল। সারাদিন ঘোরাঘুরি করার পর সন্ধ্যার দিকে সবাই যার যার বাসায় গিয়ে পৌঁছালো। 2 দিনের জার্নিটা বন্ধু মহলের সাথে বেশ ভালোই কেটেছে সবাই। তাই সবাই ফুরফুরে মেজাজ নিয়ে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিতে চলে গেল। আগামী 15ই আগস্ট কার মাসফির বিয়ে হবে এই কথাটা বলেই আমার বাবা আরহাম চৌধুরী মিস্টার তানজিম রহমানকে নিয়ে উঠে গেলেন। আর বাকি সবাই বিয়ে নিয়ে আলোচনা করতে লাগলো। আজকে আমাদের বাসায় মাসফির বাবা, মা, চাচু, চাচিমা, ছোট বোন সবাই এসেছে। আর আবার সিয়াম, তুলি, মিহি, সানভি, তাহা, রাজ, মাসফি, আমিও উপস্থিত আছি। মূলত আজ বিয়ে নিয়ে সবাই আলোচনা করতে এসেছিল। আমার আম্মু, ফুপ্পি আর মামিরা মিলে খাবার তৈরি করে নিয়ে আসলেন। সবাই মিলে বিকেলের নাস্তা খেতে খেতে আলোচনা করছে কখন কি করতে হবে। আমি সকালে ঘুম থেকে উঠতেই মাসফির কল আসে। গুড মর্নিং। মর্নিং। আজ আমরা সবাই তোমাদের বাসায় যাব। কেন? আজকে আমাদের বিয়ের তারিখ ঠিক করা হবে। আজকে? কিন্তু কেউ আমাকে বললো না কেন? সারপ্রাইজ। বুঝলাম। এখন রাখছি, বিকালে দেখা হবে। ওকে। এরপর বিকেলে সবাই এসে আমার আর মাসফির বিয়ের তারিখ ফিক্সড করে। আমি পুরোটা সময় চুপ করেছিলাম। হঠাৎ আমি বললাম, আচ্ছা আপু আর ইজরা তো এখন আসতে পারবে না, তাহলে কি আমার বিয়েতে ওরা থাকবে না? এখন এই করোনার মধ্যে তো আমরা আর বড় করে অনুষ্ঠান করছি না, শুধু পরিবারের লোকজন। ওরা আসলে না হয় বড় করে রিসেপশন করব, তাহলে তো আর সমস্যা নেই। আচ্ছা বৌমনি, আমরা কিন্তু মেহেদির অনুষ্ঠান করব। কথায় সবাই তাল মেলালো। তাই আমি আর কিছু না বলে শুধু মাথা নাড়ালাম। তানভীর আর রাজ আমার 2 পাশে বসে বলল, হলুদের অনুষ্ঠান আমরা মেহেক আর মাসফির হলুদ একসাথে করাবো। এর জন্য আমাদের একটা রিসোর্ট বুক করতে হবে। হ্যাঁ, আপু আর জিজুর বিয়ের সব আয়োজন আমরা বান্দারবনে গিয়ে করব। হলুদের আগের দিন রাতে মেহেন্দির অনুষ্ঠানে আমরা কিছু গেম আর নাচ গান তো মাস্ট করবই। তুলির কথায় সবাই হেসে ফেললো। এইগুলো তো থাকবেই, তবে বিয়ে আর বৌভা তো আমরা ওখানেই করব। শপিংগুলো শুধু ঢাকা থেকেই করে নিয়ে যাব। মোট 7 দিন আমরা বান্দরবনে থাকবো, ঘুরবো, মজা করব, অনেক মজা হবে। মিহির কথায় সবাই হ্যাঁ বলে আরো বিভিন্ন প্ল্যান করতে লাগলো। আমি শুধু চুপ করে কিছু একটা ভাবছি। মাসফি হঠাৎই উঠে কোথায় জানি চলে গেল। আমিও ওর পেছন পেছন গিয়ে মাসফির পেছনে দাঁড়াতেই মাসফি রীতিমতো চমকে উঠলো। ও তুমি? হ্যাঁ আমি। কিন্তু তুমি চমকে উঠলে কেন? ও কিছু না, তো বলো, কিছু বলবে? না তেমন কিছু না, এখন তো সবাই ওখানে আড্ডা দিচ্ছে, তুমি উঠে আসলে তাই আর কি। ও আসলে আমি একটা জরুরি কল করার জন্য আসছিলাম। আচ্ছা চলো যাই। আমি আর মাসফি ভেতরে আসতেই সবাইকে খাওয়ার জন্য ডাকলো। ওরা সবাই গিয়ে খেতে বসলো। খাওয়ার পর আজকেই রিসোর্ট বুক করে ফেললো আমার আর মাসফির বাবা। আগামীকাল সকালে সবাই শপিংয়ে যাবে, তারপর রাতের দিকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। সবকিছু ঠিক করে মাসফিরা চলে গেল আর আমার পরিবারের লোকজন বাকি সব কিছু গোছগাছ করতে শুরু করলো। প্রায় রাত 12টা কি 11টার দিকে ঘুমাতে গেল সবাই। এত দ্রুত বিয়েটা শুধু মাসফির জেদের জন্যই দেওয়া, নয়তো আরো কিছুদিন সময় নিত সবাই। অন্যদিকে রাত প্রায় 1টার দিকে একটা গোডাউনের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় একটা ছেলেকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে কোনো এক আগন্তুক। পরনে কালো হুডি পরা থাকায় মুখটাও দেখা যাচ্ছে না, তবে শারীরিক গঠন দেখে মনে হচ্ছে এটা কোনো মেয়ে। ছেলেটার সারা শরীর রক্তে লাল হয়ে গিয়েছে, নাক মুখ থেকে রক্ত পড়ছে, তাতে কোনো ভাবান্তর নেই আগন্তুক মেয়েটার। সে এক ধ্যানে তাকিয়ে আছে ছেলেটার পাশে থাকা ব্রিফকেসের দিকে। কিছুক্ষণ পর মাসফি গোডাউনে আসতেই দেখতে পেল ওর দলের লোকজন সবাই মাটিতে পড়ে আছে, সবার অবস্থা খারাপ। মাসফি আর আহিল এসব দেখে চমকে উঠল। আজ এখানে একটা জরুরি মিটিং করার কথা ছিল। মাসফির এতদিনের পরিশ্রম যে ফাইলের জন্য, সেই ফাইলটা নিয়েই আজ এখানে 3 জনের আসার কথা।
এটা ভাবতেই মাসফি আর রাহিল দৌড়ে গোডাউনের ভেতরে এসে আরো অবাক হলো, কারণ ওই 3 জন গার্ড নিচে পড়ে আছে অজ্ঞান অবস্থায়, আর চেয়ারের সাথে রক্তাক্ত অবস্থায় ওদের গ্যাং লিডার আর মাসফির প্রিয় এক বন্ধু আয়ান আহমেদ মৃত অবস্থায় পড়ে আছে। এসব দেখে মাসফির মাথা কাজ করা বন্ধ হয়ে গেল। আহিল একটা ব্রিটকেস পেয়ে ওখানে গিয়ে দেখলো ব্রিটকেস ফাঁকা, আর সেখানে একটা চিঠিতে লেখা আছে, ডিয়ার মাসফি, বিয়ের জন্য তো অনেক খুশি তুমি, তাই না? কিন্তু সেই খুশিতে এক মুঠো ছাই ঠেলে দিলাম আমি। তোমার এতদিনের পরিশ্রমের ফল এখন আমার হাতে। এই ফাইলের জন্যই তো তুমি তোমার বিপক্ষ দলের গ্যাং লিডার ফাইরুজ খান ফায়াজকে মেরেছিলে, তাই না? তুমি শুধু ফায়াজকে নয়, বরং আরো 2 জনকে মেরেছ, আর তার সাথে সাথে আমার মুখের হাসিটাও কেড়ে নিয়েছ। এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। এটা তো মাত্র ট্রেইলার। তোমার বাম হাত কেটেছি কেবল, এখনো অনেক কিছু বাকি আছে। তোমার কাউন্টডাউনের সময় আজ থেকেই শুরু হয়ে গিয়েছে। নভেম্বর মাসের কোনো এক দিনই হবে তোমার শেষ দিন। তোমাকে আমি মারবো না, তুমি তো তিলে তিলে শেষ হয়ে যাবে, আর আমি সেটা দেখব। ভালো থেকো, আর হ্যাঁ, এই ফাইলটা তুমি আর কখনোই পাবে না। ইতি, ব্ল্যাক রোজ। চিঠিটা পড়ে মাসফি ছিঁড়ে ফেললো আর চিৎকার করে উঠল, ব্ল্যাক রোজ, তুমি যেই হও না কেন, তোমার মৃত্যু আমার হাতেই লেখা আছে। তুমি নিজেও জানো না কার গুহায় এসে পড়েছ। আমি ওই ফাইলটার জন্য সব করতে পারি। ফাইলটা আমার যেভাবেই হোক চাই, আর তার জন্য আমি ফায়াজের মতো তোমাকেও খুন করতে দুবার ভাববো না। আহিল মাসফির রাগ সম্পর্কে খুব ভালো করেই জানে। মাসফি যে আন্ডারওয়ার্ল্ডের কিং, এটা শুধু ও আর আন্ডারওয়ার্ল্ডের সদস্যরা ছাড়া কেউ জানে না। মাসফির যে ফাইলটার জন্য ফায়াজ সহ ওর পুরো গ্যাংকে শেষ করে দিয়েছে, সেটার জন্য মাসফি আরও খুন করতেও দুবার ভাববে না, কারণ ওই ফাইলে মাসফির সবচেয়ে মূল্যবান কিছু আছে। মাসফি লেখাপড়ায় ভালো না, এটা তো সবাই জানে, কিন্তু সবার জানার পেছনের বড় একটা সত্যি লুকিয়ে আছে, আর সেটা হলো মাসফি একজন সায়েন্টিস্ট। এই কথাটা মাসফি কাউকে জানায়নি। আন্ডারওয়ার্ল্ডে মাসফি এই কারণেই এসেছে। ওর কেমিক্যাল নিয়ে রিসার্চ করার পর শ্রেষ্ঠ এক আবিষ্কার ছিল পাওয়ার অফ এসেন্স। এই কেমিক্যালের মাধ্যমে পৃথিবীর সব কঠিন রোগগুলো সারানো সম্ভব ছিল, কিন্তু সেটার অপব্যবহারের মাধ্যমে হাজারো মানুষের প্রাণ যেতে পারে। কেমিক্যাল তৈরির বিস্তারিত বর্ণনা এবং এর সঠিক ব্যবহার ও অপব্যবহার সম্পূর্ণ ডিটেলস ওই ফাইলটাতে আছে। আগে ফায়াজ ছিল আন্ডারওয়ার্ল্ডের কিং, রোবোটিক হিরো। ফায়াজ নিজেও একজন সায়েন্টিস্ট ছিল এবং মাসফিকে হেল্প করেছিল সেই কেমিক্যাল বানাতে। তবে কোনো এক কারণে ফায়াজ ফাইলটা নিয়ে পালিয়ে যায়, আর ঠিক সেই জন্যই মাসফিকে মাফিয়া জগতে প্রবেশ করতে হয়। ফায়াজ মারা যাওয়ার আগে এক গোপন স্থানে ফাইলটা রেখে যায়। সেটা খুঁজে বের করে মাসফিও একজন প্রিয় মাফিয়া বন্ধু আয়ান। এত সব কিছু সেই ফাইলটার জন্য, সেটাই আজ হাতছাড়া হয়ে গেল। কবুল কবুল কবুল, সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। কাপা কাপা গলায় আমি কবুল বলার পর একদম নিশ্চুপ হয়ে গেলাম। আজ থেকে মাসফি আর আমি একসাথে থাকবো ভাবতেই একটা জড়তা কাজ করছে আমার মনে। আজ 15ই আগস্ট। গত কয়েকদিন প্রচুর ধকল গিয়েছে সবার উপর দিয়ে। অবশেষে মাসফি আর আমার বিয়ে সম্পন্ন হলো। মাসফি আমার দিকে তাকিয়ে শুধু মুচকি হাসলো। অন্যদিকে সিয়াম মাসফির পাশেই বসেছিল, কিন্তু আমি কবুল বলার সময় উঠে চলে যায় অন্য একদিকে। ছেলেদের নাকি কাঁদতে নেই। আজও যে ছেলেটা শত শত মেয়ের হার্টবিট থামিয়ে দেয়, সেই ছেলেটা কাউকে ভালোবেসে কাঁদছে। আসলে শিয়াম, তোমার মতো করে সবাই ভালোবাসতে পারে না। কিন্তু কি বলতো, আমাদের জীবনে প্রথম ভালোবাসাটা ভুল মানুষের সাথেই হয়। একটা বার কি আমাকে সুযোগ দেওয়া যাবে তোমার মনে রানী হওয়ার জন্য? কথা দিচ্ছি, আমি তোমার জীবনের শেষ ভালোবাসা হয়ে দেখাবো। পেছন থেকে কারোর এমন কথা শুনে সিয়াম চমকে তাকালো। সামনে তুলিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকতে দেখে সিয়াম অবাকের চরম পর্যায়ে চলে গিয়েছে। তুলি, তুমি এখানে? আমি। তুমি কি বলছো এসব? যা সত্যি সেটাই বলছি। তুমি কি করে জানলে আমার আর মেহেকের ব্যাপারে? ভালোবাসার মানুষের সবকিছুই তো জানতে হয়, তাই না? একটু আগেই তুমি বললে না যে আমাদের জীবনের প্রথম ভালোবাসা ভুল মানুষের সাথে হয়? সেই একই ভুল তো তুমিও করেছো, কারণ আমি আর কাউকে ভালোবাসতে পারবো না, আর না কাউকে আমার জীবনে ঠাঁই দিতে পারবো। তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো, তাহলে আজ এইখানেই তুমি তুলিকে বিয়ে করবে।
ধরে নাও এটা তোমার ভালোবাসার মানুষের শেষ ইচ্ছে। আমার কণ্ঠ শুনে তুলি আর সিয়াম দুজনেই চকিত নয়নে তাকালো আমার দিকে। মেহেক, তুমি এখানে কি করছো? আমি এখানে এসেছি তোমাকে আর তুলিকে এক করতে। সেটা কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ আমার সমস্ত ভালোবাসা আমি একজনকে উৎসর্গ করেছি। সিয়াম, তুমি জানো মন ভাঙার ক্ষত কতটা গভীর? সেই একই কষ্ট কি তুমি তুলিকেও দিতে চাও? আমার কথা সিয়াম কি ভেবে পেল না। সত্যি তো, তুলির এখানে কোনো দোষ নেই, তাহলে ও কেন কষ্ট পাবে? আর একটা কথা, আমি এখন তোমার ভাইয়ের বউ, তাই তুমি চাইলেও আর কখনোই আমাকে পাবে না। কিন্তু তোমার এই কষ্ট আমি আর দেখতে পারছি না, নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। আমিও যে ভালো নেই সিয়াম, প্রতিনিয়ত তোমার বিষণ্ণ মুখটা দেখে আমাকে আমার অপরাধ বোধ কুড়ে কুড়ে খাচ্ছে। তাই প্লিজ তুমি তুলিকে বিয়ে করে নাও, প্লিজ সিয়াম, প্লিজ। আমার কথায় বেশ অনেকক্ষণ চুপ করে থেকে সিয়াম ঠিক আছে বলে হন হন করে স্টেজের সামনে গিয়ে দাঁড়ালো। আমি হালকা হেসে তুলির চোখের পানি মুছে দিয়ে বললাম, নিজের ভালোবাসার মানুষটাকে সবসময় আগলে রাখিস। তুলি কোনো কিছু না বলে আমাকে জড়িয়ে ধরলো। আমিও আলতো করে তুলিকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর আমি আর তুলিও গিয়ে স্টেজের সামনে দাঁড়ালাম। আজ এখানে সিয়াম আর তুলিরও বিয়ে হবে। আমার কথায় সব বেশ অবাক হলো। সিয়ামের মা মিসেস সাবিহা চৌধুরী বললেন, কিন্তু আজকেই কিভাবে আর হুট করেই এই সিদ্ধান্ত কেন নিলে তোমরা? আসলে আন্টি, আমি আর তুলি চাই আমাদের বিয়েটা যেন একসাথেই হয়। আর এইখানে তো সবাই উপস্থিত আছে, তুলির বাবা মাও আছে। আশা করি এতে কারোর আপত্তি হওয়ার কথা না। আমার কথায় সবাই সায় দিল। একই মঞ্চে আমার মাসফি আর সিয়াম তুলির বিয়ে সম্পন্ন হয়। মাসফিদের রুম আগে সাজানো ছিল, কিন্তু সিয়ামের জন্য সবাই দ্রুত আরো একটা রুম সাজিয়ে ফেললো। সবাই খাবার খাওয়া শেষ করে মেহেক আর তুলিকে নিয়ে ওদের দুজনের রুমে গিয়ে রেখে আসে। আজকে আর কারোর মজা করার কোনো ইচ্ছে নেই, কারণ সবাই অনেক বেশি ক্লান্ত। তাই রাত 12টার আশেপাশেই সবাই ঘুমাতে চলে গেল। আমিও ঘুমটা দিয়ে বসে আছি। দরজা বন্ধ করার আওয়াজে আমি কেঁপে উঠলাম। মাসফি ধীরে ধীরে আমার কাছে এসে বসলো। ঘুমটা তুলে আমার দিকে তাকিয়ে বলল, মাই লাভ। মাসফির কথা শুনে আমি লজ্জা মাখা একটা হাসি দিয়ে মুখ নিচু করে নিলাম। আমার লজ্জাবতীকে লজ্জা পেলে আরো বেশি সুন্দর লাগে। এটা বলেই মাসফি আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। এরপর বলল, এগুলো খুলে ফ্রেশ হয়ে অজু করে আসো, নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি চলো। মাসফির কথায় আমি মাথা নেড়ে একটা সুতির নীল রঙের জামা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর অজু করে এসে দেখলাম মাসফি অন্য ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অজু করে এসে জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে আছে। আমিও পাশের জায়নামাজে গিয়ে দাঁড়ালাম। নামাজ পড়ে মাসফি আর আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আমি মাসফির দিকে তাকিয়ে বললাম, আচ্ছা মাসফি, তোমার কাছে ভালোবাসা কি? কিভাবে দেখো তুমি ভালোবাসা নামক এই শব্দটিকে? ভালোবাসা বলতে তুমি কি বোঝো? আমার কথায় মাসফি বারান্দার রেলিংয়ে হাত রেখে বলল, ভালোবাসা শব্দটা যতটা ছোট এর ব্যাখ্যা ঠিক ততটাই বিশাল। ভালোবাসা মানে আবেগ, অনুভূতি, মায়া, মোহ, ভালো লাগা, মান, অভিমান, এই সব কিছুর সংমিশ্রণ। এক একজনের কাছে ভালোবাসার ব্যাখ্যা এক এক রকম। তবে আমার কাছে ভালোবাসা মানে সবসময় ভালো থাকা, প্রিয় মানুষটিকে ভালো রাখা, ভালোবাসার মানুষটিকে সবসময় আগলে রাখা, এমনভাবে ভালোবাসার বন্ধনে বেঁধে রাখা যেন আমার ভালোবাসার মানুষটা কখনো আমাকে ছেড়ে না যেতে পারে। আমি হয়তো তোমাকে 100%ই ভালো রাখতে পারবো না, কারণ সব সম্পর্কে যেমন ভালোবাসা থাকে তেমনি মান অভিমানও থাকে, কিন্তু আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যেন তোমাকে ভালো রাখতে পারি। তোমার মুখ থেকে যেন কখনোই মিষ্টি হাসিটা হারিয়ে না যায়, সেটা খেয়াল রাখার দায়িত্ব আমার। তুমি হয়তো আমাকে অনেক কারণেই ভুল বুঝেছ, হয়তো ভবিষ্যতেও ভুল বুঝবে, সেটা আমাকে বলবে, আমার থেকে কৈফিয়ত চাইবে যে কেন আমি এমনটা করেছি। কিন্তু প্লিজ কখনো আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা, আর তুমি আমার জীবনের শেষ ভালোবাসা। আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত শুধু এবং শুধুমাত্র তোমাকেই ভালোবাসবো। তোমাকে কখনো ঠকাবো না, কথা দিলাম। এটা বলে মাসফি পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। আমি মাসফির ছোঁয়া পেয়ে চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎই মাসফি আমাকে ঘুরিয়ে এক হাত চুলের মধ্যে ঢুকিয়ে অন্য হাত কোমরে পেঁচিয়ে ধরলো, আর তারপর আমার কাঁপতে থাকা ঠোঁট নিজের অধীনে নিয়ে নিল। আমি পরম আবেশে মাসফির টি শার্ট খামচে ধরলাম। বেশ কিছুক্ষণ পর মাসফি আমাকে ছেড়ে দিয়ে দুজনেই হাঁপাতে লাগলাম।
মাসফি আবারও আমার কাছে এসে আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। আমার ডাক্তার রিদির কথাগুলো মনে পড়ে যায়। আমি মাসফির দিকে তাকিয়ে বললাম, মাসফি, রিদি আপুর কথাগুলো মনে আছে তো? আমার কথায় মাসফির মুখটা কালো হয়ে গেল। মাসফি মাথা নেড়ে কোনো কিছু না বলে বাইরে বেরিয়ে গেল হনহন করে। আমি কিছু না বলে অপলক দৃষ্টিতে মাসফির যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে ঠিকভাবে শুয়ে চোখ বন্ধ করে ফেললাম। সিয়াম আর তুলি নফল নামাজ পড়ে বিছানায় পাশাপাশি বসে আছে, কারোর মুখে কোনো কথা নেই। বেশ কিছুক্ষণ পর নীরবতা কাটিয়ে সিয়াম বলল, দেখো তুলি, তুমি সবটাই জানো। সবটা জানার পরেই আমাকে বিয়ে করেছো, কিন্তু আমি এখনো শুধু মেঘকেই ভালোবাসি। ওকে ভুলে যাওয়া আমার জন্য এতটাও সহজ না, কারণ মেঘ আমার প্রথম ভালোবাসা। আমি জানি না কখনো তোমাকে ভালোবাসতে পারবো কিনা, তবে একটা কথা দিতে পারি, যদি তোমার কথা অনুযায়ী সত্যি আমার জীবনের শেষ ভালোবাসা বলতে কিছু আসে, তাহলে সেদিন আমি তোমাকে নিজ থেকে কাছে টেনে নিব। ততদিন অবধি তুমি আর আমি সাধারণ কাপলদের মতোই থাকবো, কিন্তু আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হবে না। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো। তুলি এক ধ্যানে সিএম এর কথাগুলো শুনছিল। শিয়াম, তুমি যেদিন ফার্ম হাউসের মেয়েকে ভালোবাসার সংজ্ঞা বলছিলে, তখন আমি গিয়ে সেখানে উপস্থিত হই। সেদিনই আমি জানতে পারি তুমি মেয়েকে ভালোবাসো। বিশ্বাস করো, সেদিন যেন আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল। কারণ আমি তোমাকে আজ থেকে নয়, বরং আরো 2 বছর আগে থেকেই ভালোবাসি। এতদিন বলিনি ভয়ের জন্য, যদি তুমি আমাকে না করে দাও আর আমার সাথে বন্ধুত্বটাও নষ্ট করে দাও এই জন্য। কিন্তু সেদিন যখন তোমার কথাগুলো শুনলাম, তখন বুঝতে পারলাম তোমার জীবনে আমাকে আসতেই হবে। আর কিছু নাই বা পারলাম, অন্তত আমার ভালোবাসা দিয়ে তোমার অগোছালো জীবনটাকে গোছালো করে দিতেই তো পারবো। এতেই হবে আমার। তোমার জীবন সঙ্গিনী হতে পেরেছি, তাতেই আমি খুশি। আমার আর কিছু চাই না। তোমার যতদিন সময় লাগে তুমি নাও, কিন্তু দয়া করে আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। একটা কথা কি জানো, না পাওয়ার থেকে পেয়ে হারানোর কষ্ট অত্যাধিক। সেই যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। তাই প্লিজ, আর কিছু না পারো, শুধু আমার পাশে থেকো প্লিজ। তুলির এমন কান্না জড়িত কথা শুনে খুব মায়া হচ্ছিল সিয়ামের। এখন ওর মনে হচ্ছে, কেন আমাকে না ভালোবেসে প্রথমেই তুলিকে ভালোবাসলো না। তুলির, শিয়াম, তোমার বুকে আমাকে একটু জায়গা দিবা? এমন আকুতি ভরা কণ্ঠ শুনে এক টানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল তুলিকে। তারপর তুলির মাথায় হাত বুলিয়ে বলল, আমাকে একটু সময় দাও। যত দ্রুত সম্ভব তোমাকে আমি তোমার প্রাপ্য সম্মান এবং ভালোবাসা দিয়ে নিজের করে নিব। শুধু আমাকে একটু সময় দাও। তুলি সিয়ামকে আলতো করে হাতে জড়িয়ে নিয়ে বলল, তোমার যত সময় লাগে তুমি নাও, আমি অপেক্ষা করব তোমার জন্য। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি মৃত্যুর অবধি অপেক্ষা করতে রাজি আছি। ততদিন পর্যন্ত শুধু এমন করেই আমাকে বুকে আগলে রেখো, তাতেই হবে। সিয়াম মুচকি হেসে আরো শক্ত করে তুলিকে নিজের সাথে মিশিয়ে নিল। তুলিও পরম আবেশে নিজের প্রিয় মানুষটার বুকে মাথা রেখে নিশ্চিন্ত মনে চোখ বন্ধ করে নিল। দেখতে দেখতে কেটে গিয়েছে 4টি মাস। এই 4 মাসে অনেক কিছুই হয়েছে। রাজ আর তাহার এঙ্গেজমেন্ট হয়েছে গত মাসে। সানভি আর মিহি এখনো চুটিয়ে প্রেম করছে। খুব শীঘ্রই বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হবে তারা। তাহার সেই বিষাক্ত অতীত জেনেও রাজ তাহাকে সাদরে গ্রহণ করেছে। তাহা গ্রামের মেয়ে ছিল, মা ছিল না ওর। বাবা দ্বিতীয়বার বিয়ে করার পর সৎমা মোটেও ওকে সহ্য করতে পারত না। একদিন তাহা কোচিং করে বাড়ি ফিরছিল, তখনই কয়েকটা বখাটে মিলে তাহাকে নিয়ে যায় তাদের আস্তানায়। তাহা চিৎকার করেও ওদেরকে থামাতে পারেনি, কিন্তু ঠিক সেই সময় সেখানে রাজ গিয়ে হাজির হয়। সেদিন রাজ ওর বন্ধুর বাসায় ঘুরতে গিয়েছিল। তখনই একটা মেয়ের আওয়াজ পেয়ে সেদিকে এগিয়ে যায়। এরপর তাহা সব কথা রাজকে বলতে না পারলেও রাজের জোরাজুরিতে বাধ্য হয় ওর অবস্থা বলতে। সেদিন রাতেই তাহাকে নিয়ে রাজ ওদের বাসায় আসে। রাজের পরিবার তাহাকে নিয়ে কোনো ঝামেলা করেনি। এরপর থেকেই রাজ ধীরে ধীরে তাহা নামক এই মিষ্টি মেয়েটার প্রেমে পড়ে যায় রাজ। এই ছিল
তাহার রাজের কাহিনী। অন্যদিকে সিয়াম আর তুলির সম্পর্কটা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলেও আমার মাসফির জীবনে নেমে এসেছে ঘোর অমাবস্যা। কিছুদিন আগে মাসফির সাথে আমি যে মেয়েটাকে সেদিন দেখেছিলাম সেটার ভিডিও ভাইরাল হয়েছে। তখন থেকেই মাসফির থেকে আমি আলাদা করে নিয়েছি এবং আমার পরিবার। আমি সেদিন কোনো প্রতিবাদ করিনি, বরং একটা রোবটের মতো হয়ে গিয়েছিলাম। মাসফির দিক থেকে সবাই মুখ ঘুরিয়ে নিয়েছে। মাসফি আমাকে ছাড়া যেন প্রাণহীন, নিস্তেজ হয়ে পড়েছে এক প্রকার। অনেক যোগাযোগ করার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। এক প্রকার নিজেকে ঘরবন্দি করে নিয়েছে। বিকেল 3টার দিকে দরজায় কারো আওয়াজের শব্দে মাসফির ঘুম ভেঙে যায়। ও উঠে গিয়ে দেখলো তুলি হাতে একটা খাম নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো? এখানে কি করছিস তুই? তোর সাথে আমি এখানে গল্প করতে আসিনি, এসেছি এই খামটা দিতে। আজ একজন কুরিয়ার ম্যান এসে এটা দিয়ে গিয়েছে। গম্ভীর কণ্ঠে জবাব দিল তুলি। মাসফি হতাশ হয়ে তুলির হাত থেকে খামটা নিয়ে বলল, কে পাঠিয়েছে? সেটা নিজেই দেখে নে। এটা বলেই তুলি চলে গেল। এরপর মাসফি দরজা লাগিয়ে দিয়ে খামটা খুলল। 3টে আলাদা আলাদা কাগজ। প্রথম কাগজটা খুলে মাসফির মাথায় যেন বাজ পড়ল, কারণ সেখানে ডিভোর্স পেপার, কিন্তু কারোর সই নেই। ও তাড়াতাড়ি করে দ্বিতীয় কাগজটা খুলল। সেখানে লেখা আছে, ডিয়ার মাসফি, আজ তুমি আমার পরিচয় পাবে। প্রথমেই বলে রাখি, সেদিনের ভিডিও ক্লিপটা আমি ভাইরাল করেছি, আর সেটা যে ফেক ছিল তা তো তুমিও জানো, আর আমি তো জানি, কারণ সবটাই তো আমার প্ল্যান ছিল। সেদিন লিফটে মেয়েটা তোমাকে বলে ওর চোখে কিছু পড়েছে, তাই একটু দেখতে। তুমিও সরল মনে সেটাই করলে, আর তখনই মেহেকের আগমন ঘটল। আসলে সেখানে সিসিটিভিও লাগানো ছিল। বেচারা তুমি এসব কিছুই না জেনেই ফেসে গেলে। এটা তো শুধু সমাজের চোখে তোমাকে ছোট করার একটা ট্রেইলার মাত্র। এরপর আসি মেহেক আর তোমার ফিজিক্যাল ইনভলভ হওয়ার ব্যাপারে। সেটাও আমার পূর্ব পরিকল্পিত ছিল, যাতে তুমি মেহেকের কাছে আসতে না পারো। ডক্টর রিদি আমাকে সাহায্য করেছে, কারণ সে জানতো আমি ভুল কিছু করব না। এখন তো আসল ধামাকার কথাটা তোমাকে জানাবো। ফাইরুজ খান ফায়াজ আমার একমাত্র বড় বোনের বড় ছিল। তাহলে চলো তোমাকে আসল ঘটনাটা একটু খুলেই বলি। 2017 সালে আমার বড় আপু জানায় সে ফায়াজ ভাইকে ভালোবাসে। তারা দুজন বিয়ে করতে চায়। ফায়াজ ভাই অনাথ আশ্রমে বড় হয়েছে, তাই আমার মা বাবাও আর না করেনি। তাদের ভাইকে দেখে মায়া হয়েছিল। তবু আমি ভাইয়া সম্পর্কে সবকিছুর খোঁজ খবর নেই। তখন আমরা কেউ জানতাম না যে ভাইয়া একজন মাফিয়া কিং। তো বিয়ের বেশ কয়েক মাস পর আপু এই কথাটা জানতে পারে। তখন আপু আমাকে এটা জানায় যে ভাইয়া একজন মাফিয়া। সেদিন আপু আর আমি দুজনেই ভাইয়ার সাথে কথা বলি। আসলে কি বলতো, আমরা চোখের সামনে যা দেখি সেটা কখনো কখনো ভুল প্রমাণিত হয়। ফায়াজ ভাইকে এই জগতে তোমার প্রাণপ্রিয় বন্ধু আয়ান এনেছিল। ফায়াজ ভাইয়া, আয়ান আর তুমি ছিলে বেস্ট ফ্রেন্ড। কিন্তু আয়ান ছিল একটা কালসাপ। তুমি যে ফাইলটার জন্য নিজের বন্ধুকে মারলে, আসলে সেটা আয়ানের পরিকল্পিত প্ল্যান ছিল, যাতে করে তুমি ফায়াজকে মারো। আর পরবর্তীতে আয়ান তোমার বিশ্বাস জুগিয়ে এই ফাইলটা নিয়ে তোমাকে মারতে পারে। ভাবতে পারছো তুমি কত বড় গোলক ধাঁধায় আটকে আছো? তুমি এত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও বোকার উপাধি পেলে আছো। আর কি বলতো, তুমি সেদিন ভাইয়াকে মেরে ফেললে। সেদিন আপুর কোল জুড়ে ওদের ভালোবাসার একমাত্র সন্তান ইমিরা ইরজা এই পৃথিবীতে আসে। আপু যখন ভাইয়ার মৃতদেহটা দেখলো তখন পাথর হয়ে গিয়েছিল। আমি তখন লেখাপড়ার জন্য সিঙ্গাপুরে ছিলাম। আপু মানসিকভাবে অনেক ভেঙে পড়ে, কারণ ভাইয়া আর আপু একে অপরকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। আমি এই ঘটনাটার পর আপু আর ইরজাকে সিঙ্গাপুরে নিয়ে যাই নিজের কাছে, কিন্তু আপু ভালো নেই আজও। প্রতিনিয়ত ভাইয়ার জন্য ছটফট করে। আমি শুধু দেখেছি, কিন্তু কিছুই করতে পারিনি, কারণ আপুর মুখের হাসিটা একমাত্র ভাইয়া নিজে ফিরিয়ে আনতে পারত। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তোমার একটা ভুলের জন্য আমার বোনের মুখের হাসি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমার চোখের মনি ইরজা জন্মের পরপরই নিজের বাবার মৃতদেহ দেখেছে, বাবার ভালোবাসা পায়নি। আচ্ছা, তোমাদের শত্রুতার জন্য আমার বোন আর তার মেয়ে কেন ভালোবাসাহীন নিষ্প্রাণ হয়ে দিন কাটাচ্ছে? জানি কোনো উত্তর নেই তোমার কাছে। মেহেককে ছাড়া তুমি যেমন ভালো নেই, প্রতি মুহূর্তে গুমড়ে মরছো, তেমনি আমার বোনটাও ভালো নেই, তার জন্য আজ আমিও ভালো নেই। এই এত এত পাপের ফল তো তোমাকে পেতেই হবে, তাই না? এখন প্রতিটা প্রহরে তুমি উপলব্ধি করতে পারবে যে ভালোবাসার মানুষটাকে হারিয়ে একা একা জীবন কাটানো কতটা কষ্টের। আমিও তোমাকে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখতে চাই, কারণ আমার বোনটাও যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। শেষ ধামাকার জন্য তৃতীয় চিঠিটা খোলো। ইতি ব্ল্যাক রোজ। মাসফির মাথা কাজ করছে না। একদিনে এত এত ধামাকা ওর মাথা
মেনে নিতে পারছে না। তবুও শেষ চিঠিটা খুললো, প্রেগনেন্সির পজিটিভ রিপোর্ট, নিচে আমার নাম লেখা। তার নিচে কিছু লেখা দেখতে পেল মাসফি। তোমার জন্য বড় চমক হলো তুমি বাবা হবে, অথচ তার অনুভূতি কষ্টদায়ক হবে, কারণ তোমার সন্তানকে তুমি কখনোই কাছে পাবে না। ভাবছো তো এটা কিভাবে সম্ভব? আসলে একদিন তুমি ড্রিঙ্ক করার ফলে নিজের মধ্যে ছিলে না তুমি, আর সেদিন আমিও তোমাকে আমার কাছে আসতে বাধা দিতে পারিনি, কারণ ভালো তো আমিও কোনো একটা সময় বেশি ফেলেছি। তোমাকে ভালোবাসতে চাইনি, আমি তো প্রতিশোধের জন্য তোমার কাছে গিয়েছিলাম, কিন্তু কখন যে ভালোবেসে ফেললাম নিজেও বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম তখন আর কিচ্ছু করার ছিল না। আশা করি এতক্ষণে বুঝে গিয়েছো এই এত কিছুর পেছনে আসল ব্যক্তিটাকে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি সেই ব্ল্যাক রোজ। এখন শুধু তুমি তিলে তিলে শেষ হয়ে যাবে, কিন্তু আমার বা আমাদের সন্তানের দেখা কখনোই পাবে না। আমার কাছে অন্যায়ের কোনো ক্ষমা নেই তোমার জন্য। আমি আমার আপুকে কষ্ট পেতে দেখেছি, তাই তোমাকে মাফ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি আমার অনাগত সন্তান এবং আপু আর ইরজাকে নিয়ে তোমার ধরা ছোঁয়ার বাইরে চলে এসেছি, তাই আর খুঁজেও লাভ হবে না। আমি আমার কথা রেখেছি। আজ ইরজার জন্মদিন, এই দিনেই ফায়াজ ভাইয়া আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে, আর আজকে এই দিনেই তুমিও নিজের ভালোবাসাকে হারিয়ে একা হয়ে গেলে চিরদিনের মত। পরিশেষে একটা কথাই বলবো, আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার সব অন্যায় মেনে নিব না। ভালো তো দূর থেকেও বাসা যায়। আজ আমি হয়তো তোমার সাথে নেই, কিন্তু তোমার আর আমার ভালোবাসার একমাত্র প্রতীক আমার সাথে আছে। হ্যাঁ, আমাদের একটা ফুটফুটে মেয়ে হবে, তাকে নিয়ে আমি বাকিটা জীবন কাটাতে পারবো আপুর মতো, কিন্তু তুমি এক অদৃশ্য আগুনের জ্বলন্ত লাভায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আমি চাইলেই আর 5টা মেয়ের মতো তোমাকে মেনে নিতে পারতাম, কিন্তু আমার কাছে যে অন্যায়কারীদের কোনো মাফ নেই। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা মানে বহু দূরে থেকেও ভালোবেসে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়েও জীবনে বাঁচা যায়, বাঁচতে শিখতে হয়। আমিও না হয় আপুর মতো করে তোমার স্মৃতি আর আমাদের মেয়েকে নিয়ে বাকিটা জীবন বাঁচবো। আর হ্যাঁ, ডিভোর্স পেপারে আমি সিগনেচার করিনি, কারণ তোমাকে নতুন করে জীবন শুরু করতে দিব না আমি। তুমি ডিভোর্স পেপার নিয়ে শুধু দেখবে, এটাই আমি চাই, কারণ আমি যে তোমাকে অন্য আর কারোর হতে দিতে পারবো না। তোমাকে যে শাস্তি দেয় না কেন, দিন শেষে তুমি শুধু আমার এবং আমারই। চিঠিটা পড়েই মাসফি ধপ করে মাটিতে বসে পড়লো, 2 চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। আজ নিজেকে বড্ড অসহায় লাগছে ওর। কি থেকে কি হয়ে গেল সেটাই বুঝে উঠতে পারছে না ও, শুধু এইটুকু বুঝতে পারছে আমি আসলেই অনন্য। মাসফি আপাতত কিছু ভাবার অবস্থায় নেই। কিছুক্ষণের মধ্যেই ও হঠাৎ পড়ে গেল মাটিতে। দীর্ঘ 5 ঘন্টা পর মাসফি চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে, হাতে ক্যানোলা লাগানো, চারপাশে সবাই দাঁড়িয়ে আছে, সবার চোখেই পানি। মাসফিকে বিকেলে সিয়াম ডাকতে গিয়ে কোনো সারা শব্দ না পেয়ে বারবার ডাকতে লাগে। তাতেও কোনো কাজ না হওয়ায় দরজার ডুপ্লিকেট চাবি দিয়ে ঢুকে মাসফিকে মেঝেতে পড়ে থাকতে দেখে সিয়াম চিৎকার করে সবাইকে ডাক দেয়। তখনই ওকে হসপিটালে আনা হয়। তারপর ওর পাশে পড়ে থাকা চিঠিটা পড়ে, আর কারো বুঝতে বাকি থাকে না যে আসলে কি হয়েছে। মাসফি কোনো কিছু না বলে চুপ করে সিলিং এর দিকে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলে আর মনে মনে একটা কথাই আওড়াতে লাগে, ভালোবাসি।